ঢাকার মিরপুরের একচিলতে বারান্দাওয়ালা ফ্ল্যাটে সকালের রোদ কেবল উঁকি দিচ্ছে। রান্নাঘর থেকে কড়াইয়ে চামচ নাড়ার শব্দের সাথে ভেসে আসছে আয়েশা বেগমের গলা। নবাবজাদা, বেলা যে ৮টা বাজে, সেদিকে কোনো খেয়াল আছে? অফিসে কি তোর জন্য লাল কার্পেট বিছায়া রাখছে তোর বস? বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা নোমান পাশ ফিরে শোয়। মা, আর মাত্র 5 মিনিট প্লিজ। কাল রাতে প্রেজেন্টেশন বানাতে বানাতে 2:30 বেজেছে। তোর এই 5 মিনিট তো আমি সকাল 7টা থেকে শুনছি নোমান। নোমান চোখ না খুলেই বালিশটা মাথার ওপর চাপা দেয়। অফিস তো 10টায় মা, এত সকালে উঠে কি করব? কি করবি মানে? বাথরুমে যে পানি নেই সেই খবর রাখিস? একটু পর তো ট্যাঙ্কি পুরো শুকিয়ে যাবে। পানির কথা শুনে নোমান ধর্মড় করে উঠে বসে। কি বলছো? আজ আমার অফিসে খুব ইম্পর্ট্যান্ট প্রেজেন্টেশন আছে মা। আমি কি আর সাদে চিল্লাচ্ছি? যা, বালতি নিয়ে নিচে গিয়ে দারোয়ানকে বল মোটর ছাড়তে। নোমান তাড়াহুড়ো করে খাট থেকে নামতে গিয়ে দেখে তার ছোট ভাই তপু আয়নার সামনে দাঁড়িয়ে দিব্যি ফিটফাট হচ্ছে। তপু অনার্সে পড়ে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা আর গিটার নিয়ে পড়ে থাকা তার স্বভাব। কিরে, তুই এত সকালে রেডি হচ্ছিস যে? তোর তো ক্লাস 11টায়। ভাইয়া, আজ আমাদের ক্যাম্পাসে একটা ফাংশন আছে, ফার্স্ট ইয়ারের ফ্রেশার্স রিসেপশন। নোমান চোখ কুঁচকে তপুর গলার দিকে তাকায়। তোর গলায় ওটা কি? কেন, টাই দেখতে পাচ্ছ না? সেটা তো দেখতেই পাচ্ছি গাদা, কিন্তু ওটা তো আমার একমাত্র ভালো টাই, যেটা আমি নেভি ব্লু স্যুটের সাথে পরি। তপু একটু হেসে কলারটা আর একটু ঠিক করে নেয়। আরে ভাইয়া, তুমি তো প্রতিদিন একটাই পরে অফিসে যাও, আজ না হয় একটু ক্যাজুয়াল হয়ে গেলে। ক্যাজুয়াল যাবো মানে? আজ আমার প্রমোশনের মিটিং, খুল বলছে গাদা। ভাইয়া প্লিজ, আজ নিধিও আসবে ফাংশনে, আমাকে একটু ইমপ্রেস জমাতে হবে না? আয়েশা বেগম হাতে একটা খুন্তি নিয়ে ঘরের দরজায় এসে দাঁড়ান। তোরা সকাল সকাল কি শুরু করলি? ওদিকে পানি শেষ হয়ে যাচ্ছে। মা, তুমি ওকে বলো আমার টাইটা খুলে দিতে, আজ আমার বস থাকবে মিটিংয়ে। মা, ভাইয়াকে বলো আজ একটা দিন আমাকে কনসিডার করতে। নিধি যদি ইমপ্রেস না হয়, তোমার ছোট ছেলের কিন্তু জীবন শেষ। তোর মতো বাদরকে কোনো মেয়ে পছন্দ করবে না। খোল বলছি ওইটাই। তপু মুক্তা বাংলার পাঁচের মতো করে টাইটা খুলতে থাকে। বাড়িতে ছোটদের কোনো দামই নেই, সব আদর ওই বড় ছেলের জন্য। আদর না রে ভাই, দায়িত্ব। যা, আমার নীল শার্টটা ইস্ত্রি করে দে চট করে। আমি পারবো না, আমি এখন যাচ্ছি। নোমান একটা প্লাস্টিকের বালতি হাতে নিয়ে দরজার দিকে এগোয়। মা, আমি নিচ থেকে পানি আনছি, তুমি আমার নাস্তাটা রেডি রেখো। পরোটার ডিম ভাজি টেবিলে ঢাকা আছে, তাড়াতাড়ি আয়। নোমান বালতি হাতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। এই এক জীবন, প্রমোশনটা না জুটলে এই মিরপুরের জ্যাম আর পানির কষ্টে জীবনটা পার হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই গোসল সেরে নোমান তাড়াহুড়ো করে নাস্তা মুখে দেয়। ঘড়িতে তখন সকাল 8:45। মিরপুর থেকে গুলশানের অফিসে পৌঁছানোর জন্য নোমানকে এখন ফার্মগেট হয়ে বাসে ঝুলতে হবে। রাস্তায় জ্যাম আর গরমের মধ্যে ঘামতে ঘামতে সে যখন গুলশানের চৌধুরী গ্রুপের বিশাল কাচের ভবনের সামনে পৌঁছয়, তখন ঘড়িতে বাজে সকাল 9:50। যাক বাবা, কোন মতে বেঁচে গেছি আজ। লিফটে করে 12 তলায় নিজের ডেস্কে পৌঁছতেই নোমানের কলিগ রাজু এগিয়ে আসে। কিরে দোস্ত, তোর টায়ার তো দেখি করুণ অবস্থা। বাসে কি কুস্তি করে এলি নাকি? আর বলিস না, মিরপুর 10 নম্বর যা জ্যাম ছিল। শোন, প্রেজেন্টেশনের স্লাইডগুলো কি রেডি? পাশ থেকে আর এক কলিগ নীলা হাতে কফির মগ নিয়ে এগিয়ে আসে। নীলা মেয়েটা বেশ চটপটে আর ঠোঁটকাটা স্বভাবের। তোর স্লাইড তো রেডি, কিন্তু তোর বস কি রেডি তোকে প্রমোশন দিতে? বসের মেজাজ আজ কেমন, কিছু শুনছিস তোরা? আমি তো নীলার সাথে বাজি ধরেছি, আজ তুই হয় সোজা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবি, আর না হয় সোজা বসের ঝাড়ি খাবি। আমি কিন্তু বাজিতে ঝাড়ির পক্ষে ধরেছি। 500 টাকা পাবি রাজু, রেডি রাখিস। নোমান বিরক্ত হয়ে নিজের ল্যাপটপটা খোলে। তোদের বাজি রাখার আর জায়গা পেলি না? এদিকে আমার টেনশনে হাত ঘামছে। আরে চিল দোস্ত, তুই কোম্পানির সবচেয়ে হার্ড ওয়ার্কিং ছেলে,
মিস্টার চৌধুরী তোকে ঠিকই প্রমোশন দিবেন। ঠিক 10টায় কনফারেন্স রুমে মিটিং শুরু হয়। মিস্টার চৌধুরী গম্ভীর মুখে বসে আছেন। নোমান প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে আগামী বছরের মার্কেটিং প্ল্যান বোঝাচ্ছে। স্যার, আমরা যদি এই কোয়ার্টারে আমাদের ডিজিটাল ক্যাম্পেইনটা একটু ভিন্নভাবে সাজাই তাহলে সেলস অন্তত 20% বাড়বে। মিস্টার চৌধুরী মনোযোগ দিয়ে শুনছেন। হঠাৎ কনফারেন্স রুমের ভারী কাচের দরজাটা সশব্দে খুলে যায়। সবাই চমকে দরজার দিকে তাকায়। দরজায় দাঁড়িয়ে আছে মিস্টার চৌধুরীর একমাত্র মেয়ে জুনাইরা এবং আজকের গল্পের নায়িকা। তার পরনে একদম লেটেস্ট ডিজাইনের স্কার্ট আর টপস, চোখে বড় সানগ্লাস, হাতে একটা দামি ব্র্যান্ডের কফির কাপ। তার হাঁটার স্টাইল আর জুতো ঠকঠক আওয়াজে পুরো রুমের পরিবেশ বদলে যায়। উফ, এই দেশের ওয়েদারটা এত ডিসগাস্টিং, জাস্ট ঘেমে গেছি আমি। মিস্টার চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ান। মা, তুমি তো কাল রাতে লন্ডন থেকে ফিরলে, আজ অফিসে কেন? ড্যাড, তুমি তো জানো আমি ঘরে বসে থাকার মেয়ে না, ভাবলাম কোম্পানিটা একটু ঘুরে দেখি। জুনাইরা হনহন করে হেঁটে সোজা প্রেজেন্টেশন টেবিলের দিকে এগিয়ে যায়। তার কোনো ভ্রুক্ষেপ নেই যে সেখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। ড্যাড, তোমাদের এই অফিসের এসি কি কাজ করে না? এত গরম কেন? মা, এখানে একটা মিটিং চলছে, তুমি একটু আমার কেবিনে গিয়ে বসো। জুনাইরা কথা না শুনে নিজের হাতের কফির কাপটা ধপাস করে টেবিলের ওপর রাখে। কাপটা সরাসরি নোমানের খোলা ল্যাপটপের ঠিক পাশেই রাখা হয়। কাপ থেকে বেশ খানিকটা গরম কফি ছিটকে পড়ে ল্যাপটপের কিবোর্ডে। এক্সকিউজ মি। জুনাইরা সানগ্লাসটা মাথার উপর তুলে বিরক্তি নিয়ে নোমানের দিকে তাকায়। হোয়াট? আপনি আপনার কপিটা আমার ল্যাপটপের উপরে ফেললেন কেন? তো মুছে ফেলুন, এটা তো এমন বড় কোনো ইস্যু না। নোমান একটা টিস্যু দিয়ে তাড়াতাড়ি কিবোর্ডটা মুছতে শুরু করে। এটা বড় ইস্যু কিনা সেটা আপনার বোঝার কথা না। এই ল্যাপটপে কোম্পানির আগামী 6 মাসের ডেটা আছে। ও হ্যালো, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি যেই হন না কেন, প্রফেশনাল জায়গায় কিভাবে চলতে হয় সেটা আপনার জানা উচিত। পুরো রুমে পিনপতন নীরবতা। রাজু আর নীলা পেছনের সিটে বসে ভয়ে ঢোক গেলে। মিস্টার চৌধুরী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। হাউ ডিয়ার ইউ! একজন সাধারণ এমপ্লয়ি হয়ে আপনি আমাকে ম্যানার্স শেখাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে ম্যানার্স শেখাচ্ছি না, আমি শুধু লজিক্যালি একটা কথা বলছি যে আপনার ভুলের জন্য আমার কাজের ক্ষতি হতে পারত। লজিক? লুক অ্যাট ইউর সেলফ। আপনার শার্টের হাতা কোঁচকানো, টাইটা মনে হচ্ছে 10 বছরের পুরনো, আর আপনার মতো সস্তা ড্রেস আপ করা মানুষদের কাছ থেকে আমি লজিক শিখব? আমার সস্তা ড্রেস আপ দিয়ে কোম্পানির কোটি কোটি টাকার প্রজেক্ট চলে, আর আপনার দামি কফি দিয়ে শুধু কোম্পানির ল্যাপটপ নষ্ট হয়। জুনাইরা রাগে কাঁপতে থাকে। সে নোমানের চোখের দিকে তাকায়। দুজনের চোখে যেন আগুন জ্বলছে। একটা অদ্ভুত স্তব্ধতা তৈরি হয় সেখানে। ইউ উইল রিগ্রেট দিস, জাস্ট মার্ক মাই ওয়ার্ডস। জুনাইরা কফির কাপটা ওভাবেই ফেলে রেখে সজোরে দরজা আটকে বেরিয়ে যায়। মিস্টার চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলেন। নোমান, তুমি তোমার প্রেজেন্টেশন কন্টিনিউ করো, আর ওর কথাই কিছু মনে করো না, ও একটু রাগী। ইটস ওকে স্যার, আমি কন্টিনিউ করছি। মিটিং শেষ হওয়ার পর অফিসের কাজের চাপে কয়েক ঘন্টা কেটে যায়। দুপুরের দিকে ক্ষুধা আর ক্লান্তিতে অফিসের সবাই ক্যাফেটেরিয়ার দিকে এগোতে থাকে। দুপুর 2টা বাজে। ক্যাফেটেরিয়া বেশ গমগম করছে। একটা ফাঁকা টেবিল পেয়ে নোমান, রাজু আর নীলা সেখানে বসে। ভাই, তুই আজ যে কলিজাটা দেখাইছিস না, আমি তো ভেবেছিলাম তুই আজ ফায়ার হয়ে যাবি। আমি কোনো অন্যায় তো করিনি রাজু, ওই মেয়েটা এত অহংকার কিসের? অহংকার হবে না? বসের একমাত্র মেয়ে, লন্ডনে পড়াশোনা করেছে, টাকার তো অভাব নেই। টাকা থাকলে কি মানুষের সাথে বাজে ব্যবহার করতে হবে? মেয়েটার হাঁটার স্টাইল দেখেছিস? মনে হচ্ছে রাস্তাটা সে কিনে নিয়েছে। আরে দোস্ত, তুই মেয়েটার হাঁটার স্টাইল খেয়াল করেছিস? তার মানে তোর চোখেও সে পড়েছে। ফাজলাম করিস না রাজু, ওই মেয়ের দিকে আমি ফিরেও তাকাবো না। ঠিক সেই মুহূর্তে ক্যাফেটেরিয়ার দরজায় সোনিয়ার এন্ট্রি হয়। সোনিয়া জুনাইরার খুব কাছের বান্ধবী
এবং এই অফিসে HR ডিপার্টমেন্টে জয়েন করেছে। সে বেশ স্মার্ট কিন্তু একটু ঘাড়তারা স্বভাবের। এক্সকিউজ মি, এই টেবিলটা আমি বুক করেছিলাম। নীলা ভ্রুকুচকে সোনিয়ার দিকে তাকায়। বুক করেছিলেন মানে? এটা তো রেস্টুরেন্ট না যে টেবিল বুক করে রাখবেন। আমরা আগে এসেছি, আমরা বসেছি। আমি আমার ব্যাগটা ওই পাশের চেয়ারে রেখে গিয়েছিলাম খাবার আনতে, আপনারা দেখলেন না? কই, আমরা তো কোনো ব্যাগ দেখিনি। আর একটা চেয়ারে ব্যাগ রাখলে পুরো টেবিল আপনার হয়ে যায় নাকি? দেখুন, আমার বান্ধবী জুনাইয়া একটু পর এখানে আসবে। ও ক্রাউড পছন্দ করে না, আপনারা অন্য টেবিলে যান। জুনাইরা আসবে বলে কি আমাদের উঠে যেতে হবে? এটা অফিসের কমন ক্যাফেটেরিয়া। আরে ম্যাডাম, রাগ করছেন কেন? আসুন না, আমরা সবাই মিলে একসাথে বসি। টেবিল তো বেশ বড়। আপনাদের মতো স্টুপিড মানুষদের সাথে আমি বসবো? নেভার। স্টুপিড কাকে বললেন আপনি? আপনার বান্ধবী বসের মেয়ে হতে পারে, আপনি তো আর না। আপনিও আমাদের মতো একজন এমপ্লয়ি। ইউ জাস্ট শাট আপ। আমি এক্ষুনি জুনাইরে কল করছি। রাজু ঘাবড়ে গিয়ে নীলার হাত ধরে টানে। নীলা ছাড় না, চল আমরা অন্য টেবিলেই যাই। বসের মেয়ের বান্ধবীর সাথে লেগে লাভ নেই। তুই চুপ কর রাজু, আমি এক চুলও নড়ব না এখান থেকে। নীলা ঠিক বলেছে, আমরা কেন উঠবো? উনি চাইলে অন্য টেবিলে যেতে পারেন। ঠিক তখন সুনাইরা ক্যাফেটেরিয়ায় ঢোকে। তার মুখটা আগে থেকেই গম্ভীর। হোয়াট ইজ গোয়িং অন হিয়ার সোনিয়া? দেখ না জুনি, এই আনকালচার লোকগুলো আমাদের টেবিল দখল করে বসে আছে। সুনাইরা নোমানের দিকে তাকায়। তার ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। ও, আপনি সকালে মিটিংয়ে জ্ঞান দিচ্ছিলেন আর এখন ক্যাফেটেরিয়ার টেবিল নিয়ে ঝগড়া করছেন। হোয়াট আ চিপ মেন্টালিটি। মেন্টালিটি কার চিপ সেটা তো বোঝাই যাচ্ছে। একটা টেবিলের জন্য আপনার বান্ধবী যেভাবে চিৎকার করছে তাতে মনে হচ্ছে সে বাজার থেকে মাছ কিনছে। হাউ ডিয়ার ইউ! আপনি বারবার আমার সামনে কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছেন? সাহসটা সত্যি কথা বলার জন্য মিস জুনাইরা। আপনি বসের মেয়ে বলে অফিসের সব নিয়ম আপনার জন্য পাল্টে যাবে না। আই উইল সি ইউ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জুনাইরা সোনিয়ার হাত ধরে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যায়। নোমান একটা দীর্ঘশ্বাস ফেলে কফির মগটা হাতে নেয়। দোস্ত, তুই কিন্তু সত্যি সত্যি বাঘের লেজে পা দিয়েছিস। এবার তোর কপালে অনেক দুঃখ আছে। আমার কিন্তু বেশ লাগছে। এই অহংকারী মেয়েটার এইটুকু শিক্ষা হওয়াটা উচিত ছিল। বিকেলের পর অফিসের কাজ শেষ হতে হতে সন্ধ্যা ঘনিয়ে আসে। ঢাকা শহরের চিরচেনা যানজট ঠেলে সবাই যে যার বাড়ির দিকে রওনা হয়। রাত 8টার দিকে গুলশান 2 এর একেবারে ভেতরের দিকে থাকা মিস্টার চৌধুরীর বিলাসবহুল ম্যানশনের পরিবেশ বেশ থমথমে। বিশাল ড্রয়িং রুমে দামি সোফায় বসে জুনাইরা রাগে গজগজ করছে। ড্যাড, তুমি ওই নোমান নামের লোকটাকে এখনো কেন অফিসে রেখেছো? ও আমাকে সবার সামনে ইনসাল্ট করছে। মিস্টার চৌধুরী খুব শান্তভাবে নিজের পাইপটা ধরালেন। মা, তুমি বিষয়টা একটু বেশি রিয়েক্ট করেছো। নোমান ছেলেটা একটু স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু কাজে ভীষণ সিরিয়াস। সিরিয়াসলি? মাই ফুড। ও একটা বেয়াদব। কালকের মধ্যে তুমি ওকে ফায়ার করবে ড্যাড। দ্যাটস মাই ফাইনাল ওয়ার্ড। কোম্পানিটা ইমোশন দিয়ে চলে না মা, লজিক আর প্রফিট দিয়ে চলে। নোমান আমাদের কোম্পানির সবচেয়ে দামি সম্পদ। ওর মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য লাস্ট 2 বছরে আমাদের প্রফিট ডাবল হয়েছে। ঠিক তখন ঘরের এক কোণ থেকে একটা পুরুষালী গলার আওয়াজ ভেসে আসে। কিন্তু মামা, একটা সাধারণ এমপ্লয়ি যদি আপনার মেয়ের সাথে এই ভাষায় কথা বলে, সেটা তো কোম্পানির রেপুটেশনের জন্য ভালো নয়। জায়ের হলো জুনাইরার ফুফাতো ভাই। দেখতে বেশ সুদর্শন হলেও তার চোখের দৃষ্টিতে একটা ধূর্ত ভাব সবসময় লেগেই থাকে। সেও চৌধুরী গ্রুপে কাজ করে, কিন্তু নোমানকে সে 2 চোখে সহ্য করতে পারে না। এক্স্যাক্টলি। থ্যাংক গড জায়ের ভাইয়া তুমি বুঝতে পারছো। আমি তো অনেক আগে থেকেই বলেছিলাম মামা, ওই নোমানকে বেশি মাথায় তুলবেন না, একদিনও আমাদের মাথার ওপর চড়ে বসবে। জায়েদ, কোম্পানির ভালো মন্দ আমি তোমার চেয়ে ভালো বুঝি। নোমানকে নিয়ে আমাকে কেউ জ্ঞান দিও না। জায়েদ অপমানিত হয়ে চুপ করে যায়।
কিন্তু তার চোয়াল শক্ত করে ওঠে। ঠিক তখন মিসেস চৌধুরী হাতে একটা চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসেন। মিসেস চৌধুরী বেশ শান্ত আর ধার্মিক প্রকৃতির মহিলা। তোমরা বাপ মেয়ে কি নিয়ে এত তর্ক করছো? জুনি, তুই তো কালই এলি, একটু রেস্ট নে মা। রেস্ট কিভাবে নিব মম? ওই নোমান লোকটা আমার মেজাজটাই খারাপ করে দিয়েছে। মিস্টার চৌধুরী হঠাৎ সোফা থেকে উঠে দাঁড়ান। নোমানকে নিয়ে আর কোনো কথা হবে না এই বাড়িতে। জনি, তুমি ফ্রেশ হয়ে ডিনার করতে এসো। জুনাইরা রাগ করে পা ঢুকে নিজের ঘরের দিকে চলে যায়। জায়েদ একটা সুযোগ বুঝে সেখান থেকে কেটে পড়ে। ড্রয়িং রুমে তখন শুধু মিস্টার আর মিসেস চৌধুরী। মিস্টার চৌধুরী ধীর পায়ে তার স্টাডি রুমের দিকে এগোলে মিসেস চৌধুরীও তার পিছু নেন। স্টাডি রুমে ঢুকে মিস্টার চৌধুরী ড্রয়ার থেকে খুব পুরনো লাল কাপড়ে মোড়ানো একটা ফাইল বের করেন। রবিনা, তুমি কি জানো আমি কেন নোমানকে এত ছাড় দিই? মিসেস চৌধুরী ফাইলটা দেখে হঠাৎ চমকে ওঠেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তুমি তুমি এই ফাইলটা আবার বের করেছো কেন? এটা তো তুমি পুড়িয়ে ফেলবে বলেছিলে। সব পাপ কি পুড়িয়ে ফেলা যায় রবিনা? 27 বছর হয়ে গেছে, কিন্তু আমি আজও রাতে শান্তিতে ঘুমোতে পারি না। চুপ করো, কেউ শুনে ফেলবে। নোমান যদি কোনোদিন সত্যিটা জানতে পারে তবে ও আমাদের কাউকে ছাড়বে না। মিস্টার চৌধুরী ফাইলটার ওপর হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। নোমান কিছু জানে না, কিন্তু রক্ত তো কথা বলবেই রবিনা। ওর বাবার মতো যে তার বুদ্ধি ওর ধমনীতেও বইছে। আমি ওকে আমার চোখের সামনে রেখেছি যাতে ও কখনোই এই পুরনো ফাইলের রহস্যের কাছে পৌঁছাতে না পারে। কিন্তু জুনি যেভাবে ওর পেছনে লেগেছে, আমি খুব ভয় পাচ্ছি। মেয়েটা তো কিছুই জানে না। জুনিকে আমি সামলে নেব, কিন্তু জাহিদের ওপর আমার নজর রাখতে হবে। ছেলেটা নোমানকে সরাতে চাইছে। ও যদি এই ফাইলের কথা জেনে যায় তবে চৌধুরী গ্রুপ আর আমাদের সম্মান কিছুই থাকবে না। মিসেস চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে ফাইলটা মিস্টার চৌধুরীর হাত থেকে নিয়ে আবার ড্রয়ারে ঢুকিয়ে রাখেন। তিনি জানেন এই লাল ফাইলের ভেতরে এমন একটা অতীত লুকিয়ে আছে যা প্রকাশ পেলে শুধু নোমানের পরিবার নয়, বরং পুরো চৌধুরী সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের খেলায় তাদের মেয়ে চুনাইরাও হয়তো অজান্তেই জড়িয়ে পড়ছে। রাতের এই গুমট পরিবেশ আর ড্রয়ারে লুকিয়ে রাখা পুরনো লাল ফাইলের রহস্য চৌধুরী ভিলাতেই আপাতত চাপা পড়ে থাকে। পরদিন সকালে অফিসের পরিবেশ বেশ স্বাভাবিক হলেও মিস্টার চৌধুরীর কেবিনের ভেতরকার পরিস্থিতি বেশ থমথমে। বিশাল টেবিলের একপাশে দাঁড়িয়ে আছে নোমান, আর অন্য পাশে সোফায় বিরক্তি নিয়ে বসে আছে চুনাইরা। নোমান শ্রীপুরের ইকো রিসোর্টের জমির মাপচোক নিয়ে যে ঝামেলাটা চলছে সেটা আজই মেটাতে হবে। জি স্যার, আমি রহিম মিয়ার সাথে কথা বলেছি, সব পেপারস রেডি আছে। আমি আজই সাইডে চলে যাচ্ছি। গুড, তবে তুমি একা যাচ্ছ না, তোমার সাথে চুনিও যাচ্ছে। বাবার কথা শুনে চুনাইরা যেন আকাশ থেকে পড়ে। সে ধর্মর করে সোফা থেকে উঠে দাঁড়ায়। হোয়াট ড্যাড, তুমি কি মজা করছো? আমি ওই কাদামাটির গ্রামে যাব, তাও ওই লোকটার সাথে? আমি কোম্পানির কাজ নিয়ে কখনো মজা করি না চুনি। তুমি এই কোম্পানির ফিউচার এমডি হতে চাও, তাই না? তাহলে তোমাকে গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে হবে। গ্রাউন্ড রিয়েলিটি বোঝার জন্য আমাকে শ্রীপুরের মতো একটা খ্যাত জায়গায় যেতে হবে কেন? হ্যাঁ, আমি তো এখান থেকেই সব মনিটর করতে পারি। এসি রুমে বসে ল্যাপটপ টিপে প্রজেক্ট মনিটর করা যায় না মা। মাঠে নামতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। নোমান তোমাকে প্রজেক্টের সব কাজ বুঝিয়ে দেবে। জুনাইরা রাগে ফোঁস করে নোমানের দিকে তাকায়। নোমান এতক্ষণ চুপ ছিল, এবার সেও মুখ খোলে। স্যার, মিস জুনাইরাকে এই প্রজেক্টে নিয়ে গেলে কিন্তু আমার কাজে একটু সমস্যা হতে পারে। সমস্যা মানে? আমি কি বাচ্চা মেয়ে যে আপনাকে জ্বালাতন করব? বাচ্চা মেয়ে না, কিন্তু গ্রামের পরিবেশের সাথে আপনি একদমই মানানসই নন। সেখানে হাঁটতে হবে, রোদে পড়তে হবে। আপনার তো আবার এসির বাতাস ছাড়া দম বন্ধ হয়ে আসে। হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে আন্ডার এস্টিমেট করছেন? হ্যাঁ ড্যাড, আমি যাব ওই প্রজেক্টে, আর এই লোকটাকে দেখিয়ে দিব যে আমি ওর চেয়ে আরও ভালো কাজ পারি। ফাইল, তাহলে আর দেরি করো না। কোম্পানির গাড়ি নিচে রেখে আছে, তোমরা এক্ষুনি রওনা দাও। মিস্টার চৌধুরীর কড়া নির্দেশের ওপর আর কোনো কথা চলে না। সকাল 8:30টায় কোম্পানির পাজেরো গাড়িতে করে তারা শ্রীপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
গাড়ির ভেতরে চরম অস্বস্তিকর নীরবতা। জোনাইরা জানালার একেবারে কোণ ঘেঁষে বসে আছে, যেন নোমানের ছায়াও তার গায়ে না লাগে। ড্রাইভার, এসিটা আরেকটু বাড়াও। গাড়িতে কেমন একটা সস্তা পারফিউমের গন্ধ লাগছে, আমার মাথা ব্যথা করছে। আমার পারফিউমটা সস্তা হতে পারে, কিন্তু অন্তত অহংকারের দুর্গন্ধ নেই এটার মধ্যে। আপনার মুখটা কি 1 মিনিটের জন্য বন্ধ রাখা যায় না? শুধু শুধু তর্ক করেন। তর্ক তো আপনি শুরু করলেন, আমি তো চুপ করে ল্যাপটপে কাজ করছিলাম। জোনাইরা বিরক্তি নিয়ে জানালার বাইরে তাকায়। গাড়ি তখন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে পেরিয়ে গাজীপুরের ভেতরের রাস্তায় ঢুকেছে। রাস্তার দুপাশে ঘন গাছপালা আর ছোট ছোট বাজার। হঠাৎ গাড়িটা সজোরে ব্রেক কষে থেমে যায়। আকস্মিক ব্রেকের কারণে জোনাইরা সামনের সিটের সাথে ধাক্কা খেতে গিয়েও সামলে নেয়। আহ, হোয়াট ইজ দিস? চোখ কি পকেটে থাকে ড্রাইভার? ম্যাডাম, আমার তো কোনো দোষ নাই। সামনের রাস্তার মাঝখানে পোলাপান বাস ফেলা রাস্তায় আটকায় রাখছে। নোমান ল্যাপটপ বন্ধ করে সামনের গ্লাস দিয়ে তাকায়। দেখে 4-5 জন বকাটে চেহারার ছেলে রাস্তার মাঝখানে একটা বাঁশ ফেলে পথ আটকে দাঁড়িয়ে আছে। তাদের হাতে লাঠি সোঁটা। মনে হচ্ছে লোকাল কোনো চাঁদা তোলার পার্টি। আপনি গাড়িতে বসুন, আমি দেখছি। চাঁদা তুলবে মানে? হেঁটে কি মগের মূল্য নাকি যে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা চাইবে? একটা ছেলে গাড়ির জানালার কাছে এসে লাঠি দিয়ে গ্লাসে টোকা দেয়। নোমান গ্লাসটা কিছুটা নামিয়ে শান্ত গলায় কথা বলে। কি সমস্যা ভাই, রাস্তা আটকে রেখেছেন কেন? সমস্যা নাই স্যার, এলাকায় ক্রিকেট টুর্নামেন্ট হইতেছে। বড় লোকদের গাড়ি গেলে আমরা একটু সাহায্য তুলি। 5,000 টাকা বাইর করেন, রাস্তা সাইডে নেব। ভাই, আমরা ঢাকা থেকে অফিসের কাজে এসেছি, আমরা তো আর লোকাল কেউ না। এনেও 500 টাকা, আমাদের যেতে দাও, প্রজেক্টে দেরি হয়ে যাচ্ছে। রোস্তম নামের ছেলেটা 500 টাকার নোট দেখে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। ঠিক তখনই জুনাইরা তার পাশের জানালাটা পুরোপুরি নামিয়ে দেয়। তার চোখে চরম রাগ আর বিরক্তি। ওই ফকিন্নির দল, সাহস তো কম না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডাকাতি করছো। 5,000 টাকা ভিখারিকে দিব কেন? পুলিশ ডাকবো কিন্তু। জুনাইরার কথায় ছেলেগুলোর চোখ রাগে জ্বলে ওঠে। রোস্তম লাঠিটা গাড়ির বনেটের ওপর সজোরে ঢুকিয়ে সামনে এগিয়ে আসে। ভিখারি কইলেন ম্যাডাম? বড় লোকদের বেডি বইলা কি ধরাকে সরাগান করেন? অহনে 10,000 টাকা না দিলে গাড়ি এক চুলো লড়বো না, আর আপনারও নামায় রাখবো। মিস জোনাইরা, আপনি প্লিজ চুপ করুন। এদের সাথে এভাবে কথা বলে পরিস্থিতি খারাপ করবেন না। আমি চুপ করব কেন? ওরা আমাদের আটকে রেখেছে, আর আপনি ওদের সাথে ভদ্রতা দেখাচ্ছেন। ইউ আর সাচ আ কাওয়ার্ড। নোমান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে নিচে নেমে আসে। সে খুব শান্ত পায়ে রুস্তমের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। রোস্তম ভাই, ম্যাডাম ঢাকার মানুষ তো, তাই একটু রেগে গেছেন। তবে টাকা আমি 500ই দেব, আর আপনি বাসটাও সরিয়ে দেবেন। কি কইলেন? আমারই কি আপনি পুতুল পাইছেন স্যার? পুতুল ভাবিনি, কিন্তু তোমাদের শ্রীপুরের চেয়ারম্যান জলিল সাহেবের সাথে আমার রোজ সকালে চা খাওয়া হয়। উনি আমাদের রেস্টুরেন্টের জমির পার্টনার। ওনাকে কি একটা কল দেব, নাকি তোমাদের থানায় ওসি সাহেবকে দেব, যিনি জলিল ভাইয়ের খুব কাছের লোক? জলিল চেয়ারম্যানের নাম শুনে রুস্তম আর তার সাঙ্গপাঙ্গদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। আরে স্যার, আপনি আমাকে প্রজেক্টের মালিক, আগে কইবেন তো। ম্যাডাম এমন চিল্লাচিল্লি শুরু করলো যে আমরা তো অন্য মানুষ ভাবছিলাম। মাফ কইরা দিয়েন স্যার। ঠিক আছে, এবার রাস্তায় ছেড়ে দাও, আর এই 500 টাকা রাখো, টুর্নামেন্টের মিষ্টি খেয়ে নিও। রুস্তম তাড়াতাড়ি পাশটা সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয়। নোমান ধীর পায়ে আবার গাড়িতে এসে বসে। গাড়ি আবার চলতে শুরু করে। জোনাইরা একদম চুপ হয়ে আছে, তবে ভেতরে ভেতরে সে বেশ অবাক। টাকা আর অহংকার দিয়ে সবসময় সব সমস্যার সমাধান হয় না ম্যাডাম। মাঝে মাঝে বুদ্ধি আর মাথা ঠান্ডা রাখাও খুব জরুরি। আমি আপনার কোনো জ্ঞান শুনতে চাই না। আপনি আমাকে ইনসাল্ট করার জন্য ইচ্ছে করে এত নাটক করলেন। আপনাকে ইনসাল্ট করার কোনো ইচ্ছে আমার নেই, তবে রাস্তাঘাটে চলার জন্য কিছু ম্যানার্স আপনার শেখা উচিত। জোনাইরা রাগে গজগজ করতে থাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। সে বুঝতে পারে নোমান পরিস্থিতিটা খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে। কিছুক্ষণ পর তাদের গাড়ি মেইন রাস্তা ছেড়ে শ্রীপুরের একটি কাঁচা রাস্তার মুখে এসে থামে।
গত রাতের হালকা বৃষ্টিতে চারপাশ বেশ কাদামাখা। গাড়ি আর সামনে এগোতে পারে না। গাড়ি থেকে নামতেই গ্রামের প্রজেক্ট সুপারভাইজার রহিম মিয়া হাসি মুখে এগিয়ে আসেন। রহিম মিয়ার বয়স 50-এর কাছাকাছি, মাথায় একটা গামছা পেঁচানো। আসসালামু আলাইকুম স্যার। ঢাকা থেকে আইতে রাস্তায় কোনো কষ্ট হয় নাই তো? ওয়ালাইকুম আসসালাম রহিম ভাই। না, কষ্ট হয়নি, কিন্তু রাস্তার এই অবস্থা কেন? গাড়ি তো মেন রাস্তা থেকেই আর ভিতরে ঢুকতে পারলো না। আর কই না স্যার, কাল রাইতে যে বৃষ্টিটা হইল একদম কাদা বানিয়ে দিছে সব। আপনাকে তো এই কাদার মধ্য দিয়েই হাইটা প্রজেক্টের জায়গায় যাইতে হইব। গাড়ি থেকে সবেমাত্র পা নিচে রেখেছে চুনাইরা। তার পরনে একটা দামি সাদা শিফন সালোয়ার কামিজ আর পায়ে 4 ইঞ্চি হিলের ডিজাইনার জুতো। কাদার কথা শুনে সে চরম বিরক্তি নিয়ে চারপাশটা তাকায়। হোয়াট? আমাকে এই কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে? ড্যাড কি আমাকে এখানে ইচ্ছে করে হ্যারাস করার জন্য পাঠিয়েছে? মিস্টার চৌধুরী আপনাকে কোম্পানির কাজে পাঠিয়েছেন, হ্যারাস করার জন্য নয়। আর আপনি তো জানতেন গ্রামের প্রজেক্টে আসছেন। এই হাই হিল পরে কেউ গ্রামে আসে? আমি কি পরবো না পরবো সেটা কি এখন আপনার কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, আমার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নেই। আপনার ড্রেসিং সেন্স নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই, কিন্তু এই 4 ইঞ্চি হিল নিয়ে আপনি এই কাদার রাস্তায় এক পাও এগোতে পারবেন না। জুতোগুলো গাড়িতেই রেখে আসুন। আর আমি কি খালি পায়ে হাঁটবো? হ্যাঁ, ইম্পসিবল। আমি এই জুতো পরেই যাব। আপনি আপনার কাজ নিয়ে মাথা ঘামান। ঠিক আছে, পরে বিপদে পড়লে কিন্তু আমাকে বলতে আসবেন না। আপনাকে বলার কোনো প্রশ্নই আসে না। আমি নিজেরটা নিজেই সামলাতে পারি। দেখা যাক কতক্ষণ সামলাতে পারেন। রহিম ভাই চলুন আমরা সামনের দিকে এগোই। জি স্যার, চলে। তাই ম্যাডামরে সাবধানে হাঁটতে কইয়েন, পিছলা খাইয়া পড়লে কিন্তু খবর আছে। আপনি জাস্ট আপনার কাছে মন দিন, আমাকে জ্ঞান দিতে হবে না। নোমান আর রহিম মিয়া সামনের দিকে হাঁটতে শুরু করে। জুতোয় কাদা লাগার ভয়ে চুনাইরা খুব সাবধানে পা ফেলছে, কিন্তু রাস্তাটা সত্যিই খুব পিচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পরে চুনাইরার হিল কাদার মধ্যে দেবে যেতে শুরু করে। তার হাঁপিয়ে ওঠা অবস্থা দেখে নোমান পেছন ফিরে তাকায়। কি হলো, এখন আর হাঁটার স্পিড নেই কেন? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার জুতো কাদার ভিতর আটকে যাচ্ছে? একটু সাহায্য করতে পারেন না? সাহায্য? একটু আগে তো বললেন আপনি নিজেরটা নিজেই সামলাতে পারেন, এখন কি হলো? দেখুন, আমার সাথে একদম তর্ক করবেন না। আপনি কোম্পানির এমপ্লয়ি, আমাকে সাহায্য করা আপনার দায়িত্ব। আমি কোম্পানির মার্কেটিং হেড, আপনার বডিগার্ড নই। তবুও মানুষ হিসেবে বলছি হাতটা ধরুন, না হলে কিন্তু সত্যি পড়ে যাবেন। আপনার হাত আমি কোনোদিনও ধরবো না। আমি একাই যেতে পারবো। অহংকারটা একটু কম করলে কিন্তু মানুষের উপকারী হয়। আমার অহংকার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি সামনে যান। এজ ইউ উইশ। নোমান ঘুরে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে। জুনাইরা রাগে গজগজ করতে করতে কাদা থেকে একটা পা টেনে তুলতেই তার অন্য পা পিছলে যায়। ভারসাম্য রাখতে না পেরে সে পেছনের দিকে উল্টে পড়ে যেতে থাকে। তার মুখ থেকে একটা ছোট আর্তনাদ বেরিয়ে আসে। আহ! নোমান আওয়াজ শুনেই বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ায় এবং মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তেই জুনাইরার কোমর আর হাত শক্ত করে ধরে ফেলে। দুজনের মাঝখানে 1 ইঞ্চি দূরত্বও নেই। জুনাইরা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল। ধীরে ধীরে সে চোখ খোলে। নোমানের গভীর আর শান্ত দুটি চোখ তার দিকেই তাকিয়ে আছে। চারপাশে যেন একটা স্তব্ধতা নেমে আসে। গ্রামের মানুষের শব্দ, রহিম মিয়ার কথা বলা, সব যেন হঠাৎ করে হারিয়ে যায়। শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। জুনাইরার হৃদস্পন্দন হঠাৎ করেই বেড়ে যায়, যা সে নিজেই বুঝতে পারে, কিন্তু পর মুহূর্তেই তার ভেতরের ইগো আবার মাথা চাড়া দিয়ে ওঠে। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আমি আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচালাম। আমি আপনাকে সাহায্য করতে বলিনি। জাস্ট লিভ মি। জুনাইরা সজোরে নোমানকে ধাক্কা দেয়। নোমান এই আকস্মিক ধাক্কার জন্য একদমই প্রস্তুত ছিল না। তার পা কাদার মধ্যে পিছলে যায় এবং সে ছিটকে গিয়ে পাশের একটা কাদার ডোবায় ধপাস করে পড়ে যায়। নোমানের পুরো শার্ট আর প্যান্ট কাদায় মাখামাখি হয়ে যায়। হাই হাই, করছেন কি ম্যাডাম? স্যার তো একদম কাদার মধ্যে পড়ে গেল। আমি আমি তো ইচ্ছে করে ফেলে দেইনি। ও আমাকে ধরছিল কেন? সত্যি আমার ভুল হয়েছে,
আপনাকে কাদার মধ্যে মুখ তুলে পড়তে দেওয়া উচিত ছিল। মুখ সামলে কথা বলবেন। আপনি গায়ে পড়ে আমাকে ধরতে এসেছিলেন। গায়ে পড়ে ধরতে আসেনি, একটা মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম। কিন্তু আপনি তো মানুষ নন, আপনি একটা অহংকারী রোবট। ডোন্ট ক্রস ইউর লিমিট নোমান। লিমিট তো আপনি ক্রস করছেন। আমি আপনাকে সাহায্য করলাম আর আপনি আমাকে কাদায় ফেলে দিলেন। এর জন্য আপনার সরি বলা উচিত। আমি আর আপনাকে সরি বলবো? ইন ইউর ড্রিমস। রহিম ভাই, আপনি ওনাকে প্রজেক্টের সাইডটা ঘুরিয়ে দেখান। আমি এই কাদামাখা শরীর নিয়ে আর সামনে যাব না। স্যার, আপনি রাগ করেন না। ওই সামনে একটা টিউবওয়েল আছে, চলেন, আমি পানি টাইনা দিতেছি, আপনি কাদাটা ধুইয়া ফালান। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে এই অহংকারী মহিলার কথা শোনার চেয়ে কাদা পরিষ্কার করা অনেক ভালো কাজ। সারাদিন প্রজেক্টের মাপঝোঁক, গ্রামের মানুষের সাথে মিটিং আর জমির কাগজপত্রের ঝামেলা মেটাতে মেটাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। ফেরার পথে তাদের কোম্পানির গাড়ির টায়ার মেইন রাস্তার আগেই বিকল হয়ে যায়। উপায় না পেয়ে শ্রীপুর বাজারের কাছে পুরনো একটা ভাঙাচোরা ডাক বাংলোতে তাদের রাত কাটানোর সিদ্ধান্ত নিতে হয়। রাতের খাবার হিসেবে গ্রামের মোটা চালের ভাত আর দেশি মুরগির ঝোল জুনাইরা মুখেই তুলতে পারেনি। ঘড়িতে তখন রাত 10টা। হঠাৎ করেই পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আহা, এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। এখানে কি কোনো জেনারেটর নেই? এটা গ্রামের ভাঙা গেস্ট হাউস, 5 স্টার হোটেল নয় যে সাথে সাথে জেনারেটর চালু হয়ে যাবে। তো এখন কি করব? এই ঘুটঘুটে অন্ধকারে আমি থাকবো কিভাবে? ঘুমানোর চেষ্টা করুন, সকালে তো আবার ঢাকায় ফিরতে হবে। এই গরমে আর মশার মধ্যে কেউ ঘুমাতে পারে নাকি? হ্যাঁ, তার উপর এই রুমে কোনো জানালা পর্যন্ত ঠিক নেই। আমি পাশের রুমে আছি, কোনো দরকার হলে ডাক দেবেন। আমার কাউকে ডাকার কোনো দরকার পড়বে না, আপনি যান এখান থেকে। নোমান নিজের ঘরে চলে যায়, কিন্তু সে জানে জুনাইরা অন্ধকারে ভীষণ ভয় পায়। ঢাকাতেও সে কখনো অন্ধকারে একা থাকে না। কিছুক্ষণ পর জুনাইরা একা বসে ভয়ে কাঁপতে থাকে। বাইরে ছিছি পোকার শব্দ আর গাছের পাতার খসখস আওয়াজ তার ভয় আরো বাড়িয়ে দেয়। হঠাৎ তার দরজার নিচ দিয়ে একটা মৃদু আলোর আভা ঘরে ঢোকে। জুনাইরা সাবধানে দরজাটা একটু খুলে দেখে বাইরে কেউ নেই, শুধু একটা ছোট মোমবাতি জ্বলছে। মোমবাতির নিচে ভাঁজ করা একটা চিরকুট রাখা। জুনাইরা চিরকুটটা হাতে নিয়ে খোলে। ভূতেরা অন্ধকার খুব পছন্দ করে, তাই আলোটা জ্বালিয়ে রাখলাম। ভয় পেলে চিৎকার করব না, ভূতেরা আবার শব্দ সহ্য করতে পারে না। চিরকুটটা পরে জুনাইরার ঠোঁটের কোণে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। এই প্রথম নোমানের কোনো কাজে তার রাগ হচ্ছে না, বরং মনের ভেতর একটা অদ্ভুত শান্তি কাজ করছে। অসহ্য একটা লোক, কিন্তু মানুষটা এতটাও খারাপ না। জুনাইরা মোমবাতিটা হাতে নিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তার ঘরের জানালার বাইরে দিয়ে একটা কালো ছায়া খুব দ্রুত সরে যায়। ছায়াটা মানুষের, কিন্তু সেটা কে তা বোঝা যায় না। কে কে ওখানে? বাইরে কোনো সারা শব্দ নেই, শুধু একটা শুকনো ডাল ভাঙার আওয়াজ পাওয়া যায়। জুনাইরা ভয় পেয়ে মোমবাতিটা টেবিলে রেখে দ্রুত নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তার বুকের ভেতরটা ধড়ফড় করছে। এই অচেনা গ্রামে তারা মোটেও নিরাপদ নয়। পরের দিন সকালে রোদ উঠলে রাতের সেই অজানা ছায়ায় আতঙ্ক জুনাইরার মন থেকে কিছুটা কমে যায়। ডাকবাংলোর কেয়ারটেকারকে রাতের ছায়ার কথা বললে সে সেটা চোরের কাজ বলে উড়িয়ে দেয়। সকালের কাজ সেরে দুপুর 12টার দিকে তারা শ্রীপুর গ্রামের বাজারের কাছে কদ্দুস মিয়ার চায়ের দোকানে এসে দাঁড়ায়। কদ্দুস মিয়া বেশ হাসি খুশি মানুষ, তার দোকানের চা পুরো গ্রামে বিখ্যাত। স্যার, আপনাকে লাইগা কি স্পেশাল মালাই চা দিমু? আমার এই চা খাইলে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাইব। দিন কুদ্দুস ভাই, 2 কাপ মালাই চা দিন, চিনিটা একটু কম দেবেন। আমি এই নোংরা দোকানে চা খাবো না। গ্লাসগুলো ঠিকমতো ধোয়া হয়েছে কিনা কে জানে। আপনি না খেলে নেই। কুদ্দুস ভাই, 1 কাপ দিন। ম্যাডাম, একবার খাইয়া দেখেন, আমার চা খাইলে ঢাকা শহরের বড় বড় হোটেলের চাও ভুলে যাইবেন। আপনার গুণগান আপনাকে গাইতে হবে না। আমি খাবো না মানে খাবো না। ঠিক তখন বাজারের কাঁচা রাস্তা দিয়ে একটা পুরনো মডেলের বাইক ধুলো উড়িয়ে চায়ের দোকানের সামনে এসে ব্রেক কষে। বাইকের পেছনের বসা একজন নারী আর চালকের আসনে একজন পুরুষ। ধুলো সরে গেলে নোমান অবাক হয়ে যায়। রাজু, নীলা,
তোর এখানে কি করছিস? সারপ্রাইজ দোস্ত, তুই এখানে গ্রামের কাদায় কষ্ট করবি আর আমরা ঢাকায় বসে এসির হাওয়া খাবো, সেটা কি হয়? আসলে রাজুর কথাটা বিশ্বাস করিস না নোমান। বসের মেয়ে তোর সাথে এসেছে শুনে আমরা একটু টেনশনে ছিলাম, ভাবলাম তোকে রেস্কিউ করতে আসি। রেস্কিউ? আপনারা কি আমাকে কিডন্যাপার ভাবছেন নাকি? আরে ম্যাডাম, আপনি কিডন্যাপার হবেন কেন? কিন্তু আপনার যে রাগের ধরন, তাতে নোমানের কখন কি বিপদ হয় সেই ভয়ে চলে এলাম। তাছাড়া এই শ্রীপুরের বাজারটা আমি চিনি, আমার এক মামা বাড়ি আছে এখানে কাছেই, ভাবলাম একটু ঘুরে যাই। তোদের মতো পাগল বন্ধু থাকতে শত্রুর আর দরকার নেই। তাদের কথার মাঝখানেই মেইন রাস্তা থেকে একটা বিশাল দামি কালো এসিডি গাড়ি হর্ন বাজাতে বাজাতে চায়ের দোকানের সামনে এসে থামে। গাড়ির ভেতর থেকে জাহিদ আর সোনিয়া বেরিয়ে আসে। জাহিদের চোখে দামি সানগ্লাস আর সোনিয়ার হাতে একটা ফাইল। সোনিয়া, জায়েদ ভাইয়া, তোমরা হঠাৎ এখানে? মামার কাছে শুনলাম তুই নাকি এখানে আটকে আছিস। এই আনস্মার্ট লোকটার ভরসায় তো তোকে আর গ্রামে ফেলে রাখা যায় না জুনি, তাই তোকে পিক করতে চলে আসলাম। এখানে আনস্মার্টের কি দেখলেন? কাজ আটকে ছিল তাই আমরা ছিলাম, আর আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করার সাহস আপনার আছে নাকি? বসের মেয়ের দিকে চোখ তুলে তাকালে আপনার চাকরিটা যে থাকবে না সেটা তো ভালো করে জানেন। হ্যালো, এক্সকিউজ মি, চাকরি দেওয়ার মালিক কি আপনি? মিস্টার চৌধুরী নিজে নোমানকে এখানে পাঠিয়েছেন, আপনারা অযথা এখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? সিন তো আমরা ক্রিয়েট করছি না, সিন ক্রিয়েট করেছে এই ছেলেটা। জুনি, তুই আমার গাড়িতে ওঠ, আমি তোকে ঢাকায় নিয়ে যাচ্ছি। আরে ভাই, এত গরম দেখাচ্ছেন কেন? আপনার দামি গাড়ি থাকতে পারে, কিন্তু গ্রামের রাস্তায় এই গাড়ি নিয়ে চললে তো কাদায় আটকে যাবেন। তার চেয়ে আমার বাইকের পেছনে বসে পড়ুন, সোজা ঢাকায় পৌঁছে দিব। শাট আপ ইউ ফুল! তোমার এই ভাঙাচোরা বাইকে আমি জুনিকে তুলবো? আমার গাড়ির 1 মাসের তেলের দাম দিয়ে তোমার এই বাইক কেনা যায়। তা যায় ভাই, কিন্তু আপনার ওই তেলের দাম দিয়ে গ্রামের মানুষের যে ক্ষতি করছেন সেটা কি বোঝেন? এত বড় গাড়ি নিয়ে হর্ন বাজাতে বাজাতে এসেছেন, গ্রামের মানুষের তো শান্তি নষ্ট হচ্ছে। আপনি আমাদের ম্যানার শেখাচ্ছেন? জুনি, তুই আর 1 মিনিটও এখানে দাঁড়াবি না, চল গাড়িতে। সোনিয়া, একটু শান্ত হও। নোমানের কাজ এখনো শেষ হয়নি। জমির কিছু পেপারস রহিম মিয়ার কাছ থেকে নেওয়া বাকি আছে। ওর কাজ ও করুক, তুই চল আমার সাথে। আমি তো ওনাকে আটকে রাখিনি, উনি চাইলে আপনার সাথে যেতে পারেন। আমি কার সাথে যাব সেটা আমি ডিসাইড করব। জায়েদ ভাইয়া, তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি তো সেফটির কথা ভাবছি জুনি। এই আনকালচার্ড লোকগুলোর সাথে থাকাটা তোর একদমই সেফ না। গাড়ি নষ্ট হয়েছে শুনেই আসলাম। কালচার কাকে বলে সেটা আগে নিজে শিখুন। একটা গ্রামের চায়ের দোকানে এসে যেভাবে আপনারা চিল্লাচিল্লি করছেন, সেটা কি খুব বড় কালচারের লক্ষণ? এই মেয়ে, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। লিমিট তো আপনারা ক্রস করছেন। নোমান আমাদের বন্ধু, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমরা কিন্তু চুপ থাকবো না। আরে ভাই ব্রাদার, আপনারা ঢাকা থেকে আইসা আমার দোকানের সামনে কাজা লাগাইছেন কে? চা খাইলে খান, নাইলে রাস্তা মাপেন। আমার কাস্টমারকে তো ডিস্টার্ব করতেছেন। কদ্দুস ভাই ঠিক কথা বলেছেন ভাই, আপনি আপনার ওই বিশাল গাড়ি নিয়ে রাস্তা মাপুন, আমরা আমাদের কাজ শেষ করে তবেই ঢাকায় ফিরব। জুনি, তুই কি সত্যি এদের সাথে থাকবি? জায়েদ ভাইয়া, আমি কোম্পানির কাজে এখানে এসেছি। কাজ শেষ না করে আমি যাব না। তুমি আর সোনিয়া চাইলে ফিরে যেতে পারো। জুনাইরার মুখে এই কথা শুনে নোমান কিছুটা অবাক হয়। জায়ের রাগে দাঁত কিরমির করতে করতে গাড়ির দিকে এগিয়ে যায়। সোনিয়াও বিরক্তি নিয়ে তার পিছু নেয়। জায়ের গাড়িটা ধুলো উড়িয়ে ঢাকার দিকে রওনা হয়ে যায়। আপনি আপনার ভাইয়ের সাথে গেলেন না কেন? উনি তো আপনাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে নিয়ে যেতেন। আমি কোম্পানির কাজ ফেলে রেখে যাওয়ার মতো ইনরেসপন্সিবল নই। আর তাছাড়া ওই রাজু নামের ছেলেটার ফালতু কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। আরে ম্যাডাম, আমি তো আপনার ভাইয়াকে জাস্ট একটু লজিক বোঝাচ্ছিলাম। বাদ দে রাজু, চল আমরা বরং কদ্দুস ভাইয়ের মালাই চা খাই। কুদ্দুস ভাই, এদের দুজনের জন্য আরো 2 কাপ চা দিন। আর শুনুন, চিনি একটু বেশি দিবেন, এদের দুজনের মুখ অনেক তেতো। নোমানের কথা শুনে রাজু আর নীলা হো হো করে হেসে ওঠে। জুনাইরা মুখটা ঘুরিয়ে নেয়।
কিন্তু তার ঠোঁটের কোণে আবারও একটা খুব সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। গ্রামের এই চায়ের দোকানে ধুলো আর কাদার মাঝেও যেন তাদের সম্পর্কের বরফ একটু একটু করে গলতে শুরু করেছে। কিন্তু কেউ তখনও জানে না গত রাতে ডাকবাংলোর বাইরে ঘুরে বেড়ানো সেই ছায়াটা আসলে কে ছিল, আর চৌধুরী গ্রুপের ভেতরে কতটা বড় একটা ঝড় তাদের সবার জন্য অপেক্ষা করে আছে। মালাই চায়ে চুমুক দেওয়ার আগেই নোমানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে অফিসের হেড অফ এইচআর এর নম্বর দেখে নোমান ভ্রকুচকে কলটা রিসিভ করে। হ্যালো, জি বলুন। ফোনের ওপাশ থেকে শোনা কথায় নোমানের মুখের শান্ত ভাবটা এক মুহূর্তে উধাও হয়ে যায়। তার হাতের চায়ের কাপটা হালকা কেঁপে ওঠে। কি বলছেন আপনি? কখন এটা হলো? রাজু আর নীলা অবাক হয়ে নোমানের দিকে তাকায়। জুনাইরাও বুঝতে পারে সিরিয়াস কিছু একটা ঘটেছে। কিরে দোস্ত, কি হয়েছে? মুখটা এমন শুকিয়ে গেল কেন? মিস্টার চৌধুরী অফিস স্টক করেছেন, ওনাকে স্কয়ার হাসপাতাল ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। কথাটা শোনার সাথে সাথে চুনাইরার হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে ভেঙে যায়। তার চোখের পলক পড়া বন্ধ হয়ে যায়। কি 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 বললেন আপনি? আমার ডেটের কি হয়েছে? উনি হার্ট অ্যাটাক করেছেন মিস জুনাইরা, অবস্থা ক্রিটিক্যাল। আমাদের এখনই ঢাকায় ফিরতে হবে। নো, এটা হতে পারে না। সকালে তো ড্যাড একদম ঠিক ছিল। না না, আমার ডেটের কিচ্ছু হতে পারে না। জুনাইরা পাগলের মতো রাস্তার দিকে এগোতে থাকে। তার সেই অহংকারী রূপটা এক নিমেষেই যেন কোথায় হারিয়ে গেছে। এখন সে শুধু একজন অসহায় মেয়ে। জুনাইরা, আপনি শান্ত হন, আমরা এখনই রওনা দিচ্ছি। রাজু, তুই আর নীলা বাইকে করে আয়, আমি ওনাকে নিয়ে গাড়িতে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি। তুই সাবধানে ড্রাইভ করিস দোস্ত, আমরা আসছি। শ্রীপুরের ভাঙাচোরা রাস্তা আর ঢাকার জ্যাম ঠেলে যখন তারা স্কয়ার হাসপাতালে পৌঁছয় তখন বিকেল 5টা বাজে। এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে মিসেস চৌধুরী ফ্লোরে বসে অঝরে কাঁদছেন। মম, ড্যাড কেমন আছে? ড্যাড কোথায়? মিসেস চৌধুরী মেয়েকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। তোর বাবা তো আইসিইউতে রে মা, ডাক্তাররা কিছুই বলছে না। আমি এখন কি করব জুনি? ড্যাডির কিচ্ছু হবে না মম, তুমি প্লিজ কেঁদো না। হাসপাতালের করিডোরে জায়েদও দাঁড়িয়ে আছে। তার মুখে চিন্তার ভান থাকলেও চোখের দৃষ্টিটা বেশ শান্ত। সে এগিয়ে এসে জুনাইরার কাঁধে হাত রাখে। জুনি, তুই শক্ত হ। মামার হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হলো মিটিংয়ের মাঝখানে। নোমান একটু দূরে দাঁড়িয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার চোখে মুখে কোনো অস্থিরতা নেই, কিন্তু সে বুঝতে পারছে ভেতরে ভেতরে কোনো একটা বড় খেলা চলছে। ঠিক তখনই আইসিইউ থেকে একজন ডাক্তার বেরিয়ে আসেন। পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবে ওনার অবস্থা এখনো বেশ সংকটপূর্ণ। উনি খুব জেদ করেছেন একজনের সাথে কথা বলার জন্য। আমি যাবো ড্যাডের কাছে। ড্যাড নিশ্চয়ই আমাকে খুঁজছে। না ম্যাডাম, উনি আপনার কথা বলেননি। উনি বারবার নোমান নামের কাউকে খুঁজছেন। ডাক্তারের কথা শুনে করিডোরে দাঁড়িয়ে থাকা সবাই চমকে ওঠে। জায়েরের চোয়াল শক্ত হয়ে যায়। জুনাইরা অবাক দৃষ্টিতে নোমানের দিকে তাকায়। ড্যাড আমাকে না ডেকে ওনাকে কেন রাখছে? আমি ঠিক জানি না ম্যাডাম, তবে ওনার হার্ট রেট খুব ফ্লাকচুয়েট করছে। নোমান সাহেবকে আপনি প্লিজ একটু ভিতরে আসুন। আমি আসছি ডাক্তার সাহেব। নোমান ধীর পায়ে আইসিইউর ভেতরে ঢোকে। মিস্টার চৌধুরীর মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইনের সুচ। নোমানকে দেখে তিনি মাস্কটা একটু সরিয়ে দেওয়ার ইশারা করেন। স্যার, আপনি এখন কথা বলবেন না, আপনার রেস্ট দরকার। আমার রেস্ট নেওয়ার সময় শেষ নোমান। আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই। আপনি সব কি বলছেন স্যার? ডাক্তাররা বলেছেন আপনি ঠিক হয়ে যাবেন। ডাক্তাররা আমার শরীর খবর জানে, কিন্তু কোম্পানির খবর তো জানে না। তুমি কি জানো আজ বোর্ড মিটিংয়ে কি হয়েছে? না স্যার, আমি তো প্রজেক্ট সাইটে ছিলাম। মিস্টার চৌধুরী বালিশের নিচ থেকে একটা লিগ্যাল ডকুমেন্টের ফাইল বের করে নোমানের দিকে এগিয়ে দেয়। তার হাত কাঁপছে। জায়েদ আর কিছু ডিরেক্টর মিলে আমাকে বোর্ড থেকে সরাতে চাইছে। ওরা কোম্পানির 51% শেয়ার হোল্ড করার জন্য একটা লিগ্যাল লুপ হোল বের করেছে। কিন্তু আপনার নামে তো কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার আছে, ওরা চাইলেই তো আপনাকে সরাতে পারবে না। পারবে নোমান? যদি আমার কিছু হয়ে যায় কোম্পানির সব পাওয়ার জায়েদের হাতে চলে যাবে, কারণ জুনি এখনো কোম্পানির লিগ্যাল নমিনি নয়। তাহলে মিস জুনাইরাকে নমিনি করে দিন স্যার, উনি তো আপনার একমাত্র মেয়ে।
সেটা করতে অন্তত 1 মাস সময় লাগবে লিগ্যাল প্রসেসে, কিন্তু আমার হাতে একদিনও সময় নেই। আর জনি একা জায়েদের মতো শিয়ালের সাথে লড়তে পারবে না। তাহলে এখন উপায় কি স্যার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার চৌধুরী নোমানের হাতটা শক্ত করে ধরেন। তার চোখে চরম আকুতি। কোম্পানির বাই লস অনুযায়ী আমার অবর্তমানে আমার পরিবারের যে কোনো সদস্য যার বিজনেস এক্সপিরিয়েন্স আছে সেই ইমার্জেন্সি পাওয়ার অফ অ্যান্টর্নি পেতে পারে। কিন্তু স্যার আমি তো আপনার পরিবারের কেউ নই স্যার, আমি শুধু আপনার একজন সামান্য এমপ্লয়ি। তাই তো তোমাকে আমি আমার পরিবারের অংশ করতে চাই না। আমি চাই তুমি জনিকে বিয়ে করো আজ এই মুহূর্তে। কথাটা শুনে নোমান চমকে ওঠার খুব নিখুঁত একটা অভিনয় করে। সে কয়েক পা পিছিয়ে যায়। আপনি এসব কি বলছেন স্যার? মিস জুনাইরা আমাকে দু চোখে দেখতে পারেন না, আর আমি ওনাকে বিয়ে করব? আমি জানি জনি খুব রাগী আর অহংকারী, কিন্তু ও ভেতর থেকে খুব সহজ একটা মেয়ে। তুমি ছাড়া ওকে আর এই কোম্পানির কেউ বাঁচাতে পারবে না নোমান। কিন্তু স্যার বিয়ে তো কোনো বিজনেস ডিল নয়, এটা তো একটা লাইফ টাইম কমিটমেন্ট। আমি এটা কিভাবে করতে পারি? তোমাকে করতেই হবে নোমান, এটা আমার জীবনের শেষ অনুরোধ। তুমি যদি রাজি না হও তবে আমার 27 বছরের পরিশ্রম ধুলোয় মিশে যাবে। ঠিক সেই মুহূর্তে আইসিইউর দরজা ঠেলে জুনাইরা ভেতরে ঢোকে। সে আর বাইরে অপেক্ষা করতে পারছিল না। ড্যাড, তুমি কেমন আছো ড্যাড? মিস্টার চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি ভালো নেই মা, আমার সময় হয়তো ফুরিয়ে এসেছে। প্লিজ ড্যাড, তুমি এমন কথা বলো না। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই পৃথিবীতে। আছে মা, আমি তোর জন্য এমন একজনকে বেছে নিয়েছি যে সারা জীবন তোকে আগলে রাখবে। তুই নোমানকে বিয়ে করবি জুলি। জুনাইরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে ছিটকে নোমানের দিক থেকে দূরে সরে যায়। হোয়াট? ড্যাড, তুমি কি অসুস্থতার ঘরে ভুল বকছো? আমি ওই সাধারণ কর্মচারীকে বিয়ে করব? এটা আমার ভুল বকা নয় জুনি, এটা আমার শেষ ইচ্ছা। জায়েদ আমাদের রাস্তায় বসে দেওয়ার প্ল্যান করেছে। নোমানকে তোর স্বামী হিসেবে লিগ্যাল পাওয়ার না দিলে কাল সকালেই আমরা সব হারাবো। সব হারালে হারাবো, কোম্পানির জন্য আমি আমার জীবনটা কেন নষ্ট করব ড্যাড? আমি ওকে কোনোদিনও বিয়ে করব না। মেয়ের কথা শুনে মিস্টার চৌধুরী হঠাৎ করে বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানতে শুরু করেন। পাশের মনিটরে হার্ট রেটের গ্রাফটা খুব দ্রুত ওঠানামা করতে থাকে। ড্যাড, ড্যাড, কি হচ্ছে তোমার? ডক্টর, কেউ ডাক্তারকে ডাকুন। ডাক্তার কিছু করতে পারবে না জনি। তুই যদি আমার কথা না শুনিস আমি মরেও শান্তি পাবো না। জুনাইরা ডুকরে কেঁদে ওঠে। তার সব অহংকার, সব জেদ বাবার এই অবস্থার সামনে এসে ধূলিসাৎ হয়ে যায়। সে অসহায়ভাবে নোমানের দিকে তাকায়। তুমি ঠিক হয়ে যাবে ড্যাড, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। নোমান তুমি কথা দাও, তুমি আমার মেয়েটাকে দেখবে। নোমান খুব শান্ত দৃষ্টিতে জুনাইরার দিকে তাকায়। তারপর মিস্টার চৌধুরীর হাতটা ধরে। আমি কথা দিচ্ছি স্যার, আমি মিস জুনাইরাকে এবং আপনার কোম্পানিকে যে কোনো মূল্যে রক্ষা করব। আজ রাতেই তোমাদের বিয়ে হবে, কাজে আমি ডাকিয়েছি, শুধু সাইন করবে তোমরা। জুনাইরা মেঝেতে বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। সে বুঝতে পারছে না তার জীবনে হঠাৎ করে এই ঝড়টা কোথা থেকে এলো, যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। আজ বাবার জীবনের বিনিময়ে তাকেই স্বামী হিসেবে মেনে নিতে হচ্ছে। আর নোমান, সে খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো ইমোশন নেই, আছে এক গভীর রহস্য। যেন এই পুরো পরিস্থিতিটাই তার খুব চেনা, আর সে ঠিক এই মুহূর্তটার জন্যেই অপেক্ষা করছিল। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 6টা বাজতে চলল। হাসপাতালের এই বন্ধ কেবিনে 2টি ভিন্ন জগতের মানুষের ভাগ্য চিরদিনের মতো একসুতোয় বাধা পড়তে যাচ্ছে। হাসপাতালের আইসিইউর বাইরের প্রথমথমে পরিবেশটা সন্ধ্যা 7টার দিকে অদ্ভুত এক রূপ নেয়। মিস্টার চৌধুরীর কড়া নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে দোতলার একটা ফাঁকা ওয়েটিং রুমে বিয়ের আয়োজন করা হয়। একজন কাজী সাহেব কালো চশমা চোখে দিয়ে রেজিস্ট্রি খাতা খুলে বসে আছেন। একপাশে দাঁড়িয়ে আছে রাজু আর নীলা। তাদের চোখে মুখে চরম বিভ্রান্তি। নীলা আমাকে একটা চিমটি কাটতো। আমি কি জেগে আছি না ঘুমিয়ে ঘুমিয়ে কোনো থ্রিলার মুভি দেখছি? চুপ কর গাধা। বসের মেয়ের সাথে আমাদের নোমানের বিয়ে হচ্ছে,
আর তুই ফাজলামো করছিস? ফাইজলামি কোথায় করলাম? আমি তো টেনশনে আছি। বিয়ের পর তো নোমান আমাদের স্যার হয়ে যাবে, তখন কি ওকে তুই করে বলা যাবে? রাজুর কথায় নীলা তার পায়ে একটি ছোট লাথি মারে। ঠিক তখন ঘরের দরজা দিয়ে নোমান আর জুনাইরা ভেতরে ঢোকে। নোমানের পরনে সেই সকালের কাদামাখা শার্ট পাল্টে রাজুর আনা একটা সাধারণ সুতির শার্ট, আর জুনাইরার পরনে সেই সকালের সাদা শিফন ড্রেস। তবে তার চোখ দুটো কান্নায় একদম লাল হয়ে আছে। মিসেস চৌধুরী মেয়ের হাত ধরে কাজীর সামনের চেয়ারে বসিয়ে দেন। বাবা নোমান, তোমার তো কোনো অভিভাবক দেখছি না। তুমি কি নিজের ইচ্ছায় এই বিয়েতে রাজি হচ্ছ? জি কাজী সাহেব, আপনি শুরু করতে পারেন। জুনাইরা তীক্ষ্ণ দৃষ্টিতে নোমানের দিকে তাকায়, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আপনি খুব এনজয় করছেন তাই না? এখানে এনজয় করার মতো কোনো পরিস্থিতি আমি দেখছি না মিস জুনাইরা। মিথ্যাবাদী! ড্যাডের ইমোশনাল অবস্থার সুযোগ নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছেন। আপনার বাবার প্রাণ বাঁচানোর জন্য আপনি নিজে রাজি হয়েছেন, আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। মিসেস চৌধুরী মেয়ের কাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করেন। জুনি, মা আমার, আর কোনো সিন ক্রিয়েট করিস না। তোর বাবা আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে, ওর শান্তির জন্য হলেও তুই চুপ কর। মায়ের কথা শুনে জুনাইরা ঠোঁট কামড়ে কান্না আটকে রাখে। কাজী সাহেব কালেমা পড়িয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেন। বলো মা, এই 1,00,000 টাকা দেনমোহর ধার্যে নোমান সাহেবের সাথে তোমার বিবাহে তুমি রাজি আছো? বলো কবুল। ঘরের ভেতর পিন পতন নীরবতা। জুনাইরার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। কবুল। ঠিক সেই মুহূর্তে ওয়েটিং রুমের কাচের দরজার বাইরে দাঁড়িয়ে থাকা জায়েদ সজোরে দেওয়ালে একটা ঘুষি মারে। তার হাতের আঙ্গুল থেকে রক্ত বের হতে শুরু করে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। রাগে গজগজ করতে করতে সে সেখান থেকে বেরিয়ে যায়। নীলা, বিয়ে তো হয়ে গেল, এখন কি আমরা নোমানকে সালামি দিব নাকি বসের মেয়ের কাছ থেকে সালামি চাইবো? তুই যদি এখন একটাও কথা বলিস রাজু, আমি তোর গলা টিপে ধরবো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মিসেস চৌধুরী নোমানের হাত ধরেন। বাবা নোমান, আমার মেয়েটা বড্ড আদরে, ওকে তুমি দেখে রেখো। আপনি চিন্তা করবেন না আন্টি, ওনার কোনো অযত্ন হবে না। হাসপাতালের কাজ মিটিয়ে জুনাইরাকে নিয়ে মিরপুরের বাড়ির দিকে রওনা হতে হতে রাত 10টা বেজে যায়। ঢাকার রাস্তা তখনও গাড়ির জ্যামে স্থবির। প্যান্থা পথ থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত পুরো রাস্তা গাড়ির ভেতর কোনো কথা হয় না। রাত 11টার দিকে নোমানের গাড়ি তাদের মিরপুরের গলিতে এসে থামে। বাড়ির দরজায় আয়েশা বেগম আর তপু দাঁড়িয়ে আছেন। নোমান আগেই ফোনে মাকে সব জানিয়েছিল। এসো মা, ভিতরে এসো। জুনাইরা দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায়। পুরোনো দিনের একটা সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাট, দেওয়ালে পলেস তারা খসা। তার মতো কোটিপতির মেয়ের জন্য এটা একটা বড় কালচারাল শক। সে ভেতরে পা রাখতেই তপু একটা বিশাল সাইজের লাগেজ টেনে নিয়ে আসে। ভাইয়া, এই লাগেজটার ভিতর কি ইট পাথর ভরা নাকি? আমার তো কোমরে বাঁকা হয়ে যাচ্ছে। তপু, তুই লাগেজটা আমার ঘরে রেখে আয়, আর কথা কম বল। আয়েশা বেগম জুনাইরার মাথায় হাত রাখার জন্য এগোলে জুনাইরা একটু পিছিয়ে যায়। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন, আমার খুব টায়ার্ড লাগছে। আচ্ছা মা, তুমি নোমানের ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি কিচ্ছু খাবো না। জুনাইরা গটগট করে হেঁটে নোমানের ঘরে ঢুকে যায়। আয়েশা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলেন। নোমান, মেয়েটার তো অনেক জেদ রে বাবা, তুই পারবি তো মানিয়ে নিতে? সব ঠিক হয়ে যাবে মা, তুমি ওকে একটু সময় দিও। সময় তো দেব বাবা, কিন্তু আকাশ আর পাতাল কি কখনো এক হয়? ওর বাবা টাকার পাহাড়, আর আমাদের এই ছাদের পলেস্তারা খসা বাড়ি। মেয়েটা তো এখানে হাঁসফাঁস করবে। মা, ও তো আর শখ করে আসেনি, বাবার অসুস্থতা নিয়ে খুব ট্রমার মধ্যে আছে। রাগটা আসলে আমাদের বাড়ির ওপর না, ওর নিজের ভাগ্যের ওপর। তা ঠিক বলেছিস। আহারে, বাপটা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, মেয়েটার মনের অবস্থা তো খারাপ হবে। কিন্তু তুই যে সারা জীবনের জন্য এমন একটা দায় কাঁধে নিলি, তোর নিজের ভবিষ্যৎ কি হবে? আমার জীবন নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না মা,
আমি জানি আমি কি করছি আর কেন করছি। তুমি শুধু ওর সাথে একটু নরমভাবে কথা বলো। হ্যাঁ, আমি আর কি বলবো, আল্লাহই জানেন কপালে কি লেখা আছে। আচ্ছা যা, তুই ফ্রেশ হয়ে নে, আমি দেখি ওর জন্য অন্তত এক গ্লাস গরম দুধ নিয়ে যাওয়া যায় কিনা। সারাদিন তো মেয়েটার পেটে দানা পানি পড়েনি। দিয়ে এসো, তবে কিছু বললে গায়ে মেখো না মা, আমি সামলে নেব। আমিও গিয়ে দেখি ও কি করছে। নোমান নিজের ঘরে ঢুকে দেখে জুনাইরার দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে চরম বিরক্তি। এটা কি কোনো মানুষের থাকার ঘর? হ্যাঁ, এত ছোট কেন? আর এসি কোথায়? এটা মিরপুরের একটা মধ্যবিত্ত বাড়ির বেডরুম। এখানে এসি থাকে না, সিলিং ফ্যান থাকে। তো আমি কি এই ফ্যানের বাতাসে ঘুমাবো? আমার তো গরমে দম বন্ধ হয়ে আসছে। কিছু করার নেই, আপনাকে এই গরমেই মানিয়ে নিতে হবে। জুনাইরা তার বিশাল লাগেজটা খুলে জিনিসপত্র বের করতে শুরু করেন। ঘরের অর্ধেক জায়গায় লাগেজে ভর্তি হয়ে যায়। আর এই ছোট্ট খাটটাতে কে ঘুমাবে? এখানে তো একজন মানুষেরই ঠিকমতো জায়গা হবে না। খাটে আপনি ঘুমাবেন, আর আপনি? আমি মেঝেতে ঘুমাবো। মেঝেতে? আপনি কি পাগল? যদি তেলাপোকা বা ইঁদুর আসে? এসব মধ্যবিত্ত বাড়িতে তেলাপোকা আর ইঁদুর পরিবারের সদস্যের মধ্যে থাকে। আপনি ভয় পাবেন না, আর আপনার খাটে উঠবে না। জুনাইরা নোমানের ফাজলামি বুঝতে পেরে রাগে মুখ ঘুরিয়ে নেয়। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। নোমান আলমারি থেকে একটা পাতলা তোশক বের করে মেঝেতে বিছিয়ে নেয়। রাত গভীর হতে থাকে, কিন্তু জুনাইরার চোখে ঘুম নেই। একে তো প্রচন্ড গরম, তার উপর মশার উৎপাত। সে বারবার এপাশ ওপাশ করছে। উফ, মশাগুলো কি আমাকেই টার্গেট করে আছে নাকি? এত মশা কোথা থেকে আসে এখানে? নোমান মেঝেতে শুয়ে সব শুনছিল। সে বুঝতে পারে মেয়েটার সত্যিই কষ্ট হচ্ছে। নোমান নিঃশব্দে উঠে বসে। ড্রয়ার থেকে একটা তালপাতার পাখা বের করে সে খাটের পাশে একটা চেয়ার টেনে বসে। অন্ধকারে খুব সন্তর্পণে সে জুনাইরাকে বাতাস করতে শুরু করে। কি করছেন আপনি? দেখতেই তো পাচ্ছেন বাতাস করছি। আমি আপনাকে বাতাস করতে বলেছি? আমার আপনার কোনো দয়া দরকার নেই। দয়া করছি না, আপনি মশার জ্বালায় সারা রাত ছটফট করলে আমার নিজেরই ঘুম হবে না, তাই নিজের স্বার্থেই বাতাস করছি। জুনাইরা আর কিচ্ছু বলে না। নোমানের হাতের পাখার বাতাসে তার শরীরটা কিছুটা জুড়িয়ে আসে। অন্ধকারের মধ্যে সে আর চোখে নোমানের দিকে তাকায়। ছেলেটার চোখের নিচে কালশিটে, সারা দিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও সে নির্লিপ্তভাবে বাতাস করে যাচ্ছে। এই প্রথম জুনাইরার মনে হলো মানুষটার ওপর সে যতটা রেগে আছে, মানুষটা আসলে ততটা খারাপ নয়। সকালে রোদ জানালার পর্দা ভেদ করে ঘরে আসতেই জুনাইরার ঘুম ভাঙে। ঘড়িতে তখন সকাল 8টা। সে উঠে দেখে নোমান রুমে নেই। মেঝের তোশাকটা গোছানো। সে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগোতেই রান্নাঘর থেকে আয়েশা বেগমের গলা শুনতে পায়। বড়লোকের মেয়ে জীবনে তো এক গ্লাস পানিও নিচে ঢেলে খায়নি। আমাদের এই সংসারেও কিভাবে টিকবে আল্লাহই জানে। কথাগুলো জুনাইরার ইগোতে খুব জোরে আঘাত করে। সে মনে মনে প্রতিজ্ঞা করে আছে প্রমাণ করে দেবে যে সে কোনো অপদার্থ নয়। সে সোজা রান্নাঘরে ঢুকে পড়ে। আন্টি, আপনি শুনুন, আজ সকালে সবার চা আমি বানাবো। আরে না না মা, তুমি চা বানাতে যাবে কেন? তোমার তো অভ্যাস নেই। অভ্যাস নেই মানে? আমি লন্ডনে একা থাকতাম, আমি সব পারি। আপনি গিয়ে বসুন। আয়েশা বেগম একটু অবাক হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যান। জুনাইরা চায়ের পাতিল গ্যাসে বসিয়ে লাইটার খোঁজে, কিন্তু লাইটার না পেয়ে একটা দেশলাইয়ের বাক্স হাতে নেয়। গ্যাস অন করে সে কাঠি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার হাত কাঁপছিল। উফ, এই ফালতু কাঠিগুলো জ্বলে না কেন? এদিকে গ্যাস অন হয়ে বেশ কিছুক্ষণ পার হয়ে গেছে। অবশেষে একটা কাঠি জ্বলে উঠতেই সে চুলার কাছে নেয়। সাথে সাথে ভুস করে একটা ছোটখাটো বিস্ফোরণের মতো আগুন জ্বলে ওঠে। আহ! জুনাইরা ছিটকে পেছনে সরে আসে। তার সামনের দিকের কয়েক গোছা চুল আগুনের সামান্য পুড়ে কুঁচকে গেছে। ঠিক তখন তপু হাতে একটা পানির গ্লাস নিয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। সে তার পকেট থেকে ফোন বের করে ভিডিও করা শুরু করে। ব্রেকিং নিউজ, মিরপুরের রান্নাঘরে লন্ডনের শেফের আগুন নিয়ে খেলা। ভাবি, আপনার হেয়ার স্টাইলটা কিন্তু একদম জোস হয়েছে। নতুন ট্রেন্ড নাকি? আই ফাজিল ছেলে, তুমি ভিডিও করছো কেন? ফোন সরা বলছি। ফোন সরাবো কেন?
এটা তো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার মতো পারফেক্ট একটা কন্টেন্ট। ক্যাপশনে দিব বড়লোকের মেয়ের চা বানানোর ট্র্যাজেডি। তপুর চিৎকার শুনে নোমান দৌড়ে রান্নাঘরে আসে। জুনাইরার অবস্থা দেখে সে প্রথমে ঘাবড়ে গেলেও পরে পুরো বিষয়টা বুঝতে পারে। তবুও তুই যা তো এখান থেকে, আর ভিডিও ডিলিট করে এখনই। আচ্ছা বাবা, আমি যাচ্ছি, কিন্তু ভাবির হাতে চা আজ আর খাওয়া হলো না। তপু হাসতে হাসতে চলে যায়। নোমান চুলার গ্যাস বন্ধ করে জুনাইরার দিকে তাকায়। আপনাকে মাথা খারাপ? গ্যাস অন করে কেউ এতক্ষণ দেশলাই জ্বালায়? আমি তো আর ইচ্ছে করে করিনি, আপনাদের চুলাটাই তো নষ্ট। চুলা নষ্ট না, আপনার কমন সেন্স নষ্ট। আসুন আমার সাথে। নোমান জুনাইরাকে ধরে বেডরুমে নিয়ে আসে। জুনাইরার ডান হাতে সামান্য আগুনের আঁচ লেগে লাল হয়ে গেছে। নোমান ড্রয়ার থেকে বার্নাল মলম বের করে খুব সাবধানে তার হাতে লাগাতে শুরু করে। খুব জ্বলছে? একটু। কেউ আপনাকে জোর করেনি আমাদের বাড়ির কাজ করতে। প্রমাণ করার কিছু নেই, আপনি যেমন তেমনি থাকুন। জুনাইরা এক দৃষ্টিতে নোমানের চোখের দিকে তাকিয়ে থাকে। নোমানের এই যত্ন নেওয়াটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কিন্তু সে নিজের ইগো ভাঙতে চায় না। আমি কিছু প্রমাণ করতে চাইনি, আমি শুধু চা খেতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি বানিয়ে আনছি। তবে একটা কথা মনে রাখবেন, অবশ্যই কেউ যেন আমাদের বিয়ের কথা খুনাক্ষরও জানতে না পারে। অফিসে কেউ জানবে মানে? আমি কি পাগল যে আপনার মতো একজনকে স্বামী হিসেবে পরিচয় করে দেব? গুড, তাহলে অবশ্যই আমরা একদম আলাদা থাকবো, কেউ কাউকে চিনি না এমন ভাব করব। সকালের এই ঘটনার পর দুপুর 2টার দিকে চৌধুরী গ্রুপের গুলশান অফিসে নোমান আর জুনাইরা আলাদা আলাদাভাবে পৌঁছয়। জুনাইরা বাবার অসুস্থতার কারণ দেখিয়ে অফিসে এসেছে কিছু পেপার ওয়ার্ক চেক করতে। অফিস ফ্লোরে কাজের দারুণ ব্যস্ততা। রাজু আর নীলা কফি মেশিনের কাছে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। নীলা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? নোমানের হাতের আংটিটা। হ্যাঁ দেখলাম, খুব সুন্দর ডিজাইনের একটা গোল্ডেন রিং। কাল রাতে তো কাজী সাহেব পরিয়ে দিয়েছিলেন। আর তুই কি বসের মেয়ের হাতটা খেয়াল করেছিস? ঠিক সেম ডিজাইনের আংটি ওনার হাতেও। আরে গাধা, ওরা তো স্বামী স্ত্রী, সেম আংটিই তো পরবে। সেটাই তো সমস্যা, অফিসে কেউ জানে না ওদের বিয়ে হয়েছে, কিন্তু এই সেম আংটি দেখলে তো সবাই সন্দেহ করবে। চল তো একটু গোয়েন্দাগিরি করি। রাজু আর নীলা চুপি চুপি নোমানের ডেস্কের দিকে এগোয়। নোমান তখন গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। কিরে বিবাহিত পুরুষ, প্রথম রাত কেমন কাটলো? ভাবি কি মশা মারলো নাকি তোকে মারলো? রাজু, ফজলামো করিস না, আমি ইম্পর্টেন্ট একটা ফাইল দেখছি, আর অবশ্যই এসব নিয়ে কোনো কথা বলবি না। আমরা তো বলবো না, কিন্তু তোর হাতের ওই জলজলে আংটিটা তো সব বলে দিচ্ছে। তুই এটা খুলে পকেটে রাখতে পারিস না? নোমান চমকে নিজের হাতের দিকে তাকায়। সে সত্যিই আংটিটা খুলতে ভুলে গেছে। শিট, একদম খেয়াল ছিল না। থ্যাঙ্কস নীলা। নোমান তাড়াতাড়ি আংটিটা খুলে পকেটে ঢুকিয়ে রাখে। ঠিক তখনই অফিসের একজন পিয়ন এসে নোমানের ডেস্কে একটা খাকি রঙের খাম রেখে যায়। স্যার, রিসিপশন থেকে এই খামটা আপনার জন্য পাঠাইলো, কে যেন দিয়ে গেছে, নাম নেই। ঠিক আছে, তুমি যাও। রাজু আর নীলা উৎসুক চোখে খামটার দিকে তাকিয়ে থাকে। কিরে, গোপন প্রেমিকার চিঠি নাকি? আমার জীবনে কোনো গোপন প্রেমিকা নেই রাজু, তোরা যা তো এখন, আমাকে কাজ করতে দে। রাজু আর নীলা হাসতে হাসতে চলে যায়। নোমান খুব সাবধানে খামটা খোলে। ভেতরে কোনো চিঠি নেই, আছে শুধু কয়েকটা পুরনো মেডিকেল রিপোর্ট। রিপোর্টের উপর স্কয়ার হাসপাতালের লোগো। নোমান চোখ বুলিয়ে রিপোর্টটা পড়তেই তার মুখের শান্ত ভাবটা একদম কঠিন হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? রিপোর্টের একদম নিচে ডক্টর আনিসুর রহমানের সিগনেচার করা। সেখানে স্পষ্ট লেখা আছে মিস্টার চৌধুরীর হার্টে কোনো ব্লক নেই এবং গতকালের হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সম্পূর্ণ কৃত্রিমভাবে ইনজেকশনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। তার মানে মিস্টার চৌধুরী কাল কোনো হার্ট অ্যাটাক করেননি, উনি ইচ্ছে করে এই নাটকটা সাজিয়েছেন। কিন্তু কেন? নোমান রিপোর্টটা মুড়িয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রাখে। সে বুঝতে পারে মিস্টার চৌধুরী তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে জুনাইরার সাথে বিয়ে দিয়েছেন। কিন্তু এত বড় একজন ব্যবসায়ী কেন তার নিজের মেয়ের জীবন এভাবে বিপদে ফেলবেন? এর পেছনে কি শুধু জায়েদের হাত থেকে কোম্পানি বাঁচানোর যুক্তি আছে, নাকি আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আপনি খুব বড় একটা চাল চালিয়েছেন মিস্টার চৌধুরী, কিন্তু আপনি ভুলে গেছেন দাবা খেলায়
গুড়েও একদিন রাজি হয়ে যায়। ঠিক তখনই জুনাইরা ফাইল হাতে নিয়ে নোমানের ডেস্কের পাশ দিয়ে হেঁটে যায়। সে আর চোখে নোমানের দিকে তাকায়, কিন্তু নোমান তখন গভীর কোনো চিন্তায় মগ্ন। অফিসের এই ঝকঝকে ফ্লোরের নিচে যে এক অন্ধকার আর নীরব যুদ্ধ শুরু হয়ে গেছে সেটা জুনাইরা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। আর এই রহস্যের খামটা নোমানের হাতে কে পৌঁছে দিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। সন্ধ্যায় বনানীর এক কোণে অবস্থিত ছোট একটি কফি শপে নোমান কোনার একটা টেবিলে এসে বসে আছে। তার উল্টো পাশে বসে আছে মিজান নামের এক মধ্যবয়সী লোক। মিজান একসময় পুলিশের ইনভেস্টিগেশন বিভাগে ছিল, এখন সে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে নোমান, তুমি কি অন্য কিছু অর্ডার করবে? না মিজান ভাই, কফি আমার এমনিতে খুব একটা পছন্দ না, আজ একটু মাথা ব্যথার জন্য নিলাম। তা যাই হোক বলো, ঢাকা শহরে জ্যাম আর এই ধুলোবালির মধ্যে মাথা ঠিক রাখাই কঠিন। সেটা ঠিক বলেছ। আচ্ছা, তুমি যে ফাইলটার কথা বলছিলে ওটার কাজ কত দূর? রিপোর্টটা তো আমি কাল রাতে পেয়েছি, কিন্তু তুমি সেটা আজ অফিসে কিভাবে পেলে? রিসেপশনে একটা ছেলে এসে দিয়ে গেছে, ওটার ভিতরে ডক্টর আনিসের সিগনেচার ছিল। মিস্টার চৌধুরী যে নিজের হার্ট অ্যাটাকের নাটক সাজাবেন সেটা তুমি আগে থেকেই জানতে? আমি জানতাম মিস্টার চৌধুরী আমাকে আটকানোর জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন। উনি ভেবেছিলেন ইমোশনাল ব্ল্যাকমেল করে ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দিলে আমি ওনার হাতের পুতুল হয়ে যাব। কিন্তু উনি তো জানেন না যে তুমি এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলে। তোমার এই বিয়েটা তো কোনো দুর্ঘটনা নয়। একদমই না। চৌধুরী গ্রুপের ভেতরে অফিসিয়ালি ঢোকার জন্য আমার একটা বড় আইনি অধিকার দরকার ছিল। মিস্টার চৌধুরী নিজেই সেই অধিকারটা আমার থালায় সাজিয়ে দিলেন। তুমি খুব বিপজ্জনক একটা খেলা খেলছো নোমান। জুনি মেয়েটা কিন্তু নিষ্পাপ, ও নিজের বাবার এই নোংরা খেলায় কিছুই জানে না। আমি জানি, কিন্তু যে সাম্রাজ্য আমার বাবার রক্তের উপর দাঁড়িয়ে আছে সেটাকে ফিরে পাওয়ার জন্য আমাকে এইটুকু নিষ্ঠুর হতেই হতো। আচ্ছা, জায়েদের ওপর নজর রাখছো তো? ছেলেটা কিন্তু তলে তলে অন্য কোনো ছক কষছে। জায়েদ একটা বোকা, ও যাই করুক আমার হিসাবের বাইরে যেতে পারবে না। তুমি শুধু মিস্টার চৌধুরীর পুরনো ব্যাংক স্টেটমেন্টগুলো একটু জোগাড় করে দাও। ঠিক আছে, আমি কালকের মধ্যে ওগুলো বের করে দেব। তুমি এখন সাবধানে বাড়ি যাও। মিজান বিদায় নিয়ে কফি শপ থেকে বেরিয়ে যায়। নোমান কিছুক্ষণ চুপচাপ বসে তার ঠান্ডা কফির দিকে তাকিয়ে থাকে। তার শান্ত চোখের আড়ালে এক তীব্র প্রতিহিংসার আগুন জ্বলছে। এদিকে রাত 9টার দিকে পূর্বাঞ্চলে 300 ফিট এক্সপ্রেস ওয়ে দিয়ে নিজের গাড়ি চালিয়ে ফিরছিল জুনাইরা। গাড়িটা সে নিজেই ড্রাইভ করছে, কারণ তার ড্রাইভার কুদ্দুস হঠাৎ অসুস্থ হয়ে ছুটি নিয়েছিল। হাইওয়ের দুপাশের বাতিগুলো দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছে। জুনাইরা ড্রাইভ করতে করতে আর চোখে নিজের আঙ্গুলের দিকে তাকায়। আংটিটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমি এটা পরে অফিসে যাব কিভাবে? সবাই যদি জেনে যায়। হঠাৎ পেছনের রিয়ার ভিউ মিররে একটা কালো এসিডি গাড়ি হেডলাইটের তীব্র আলো জুনাইরার চোখে এসে পড়ে। গাড়িটা বেশ কয়েকবার হর্ন বাজিয়ে জুনাইরাকে সাইড দিতে বাধ্য করার চেষ্টা করছে। এদের কোনো ড্রাইভ করার ম্যানার্স নেই, এত স্পিডে কেন আসছে? জুনাইরা গাড়িটা বাম দিকে চাপাতেই কালো গাড়িটাও বাম দিকে চলে আসে এবং জুনাইরার গাড়ির একদম কাছাকাছি চলে আসে। জুনাইরা বুঝতে পারে এটা কোনো সাধারণ ওভারটেকিং নয়, কেউ তাকে ইচ্ছে করে ধাওয়া করছে। এরা কি আমাকে ফলো করছে? হি আল্লাহ, এখন কি করব? জুনাইরা এক্সিলেটরের চাপ দিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু কালো এসিডি গাড়িটির আরো দ্রুত এসে জুনাইরার গাড়ির সামনে আড়াআড়িভাবে ব্রেক কষে রাস্তা বন্ধ করে দেয়। জুনাইরা ভয়ে সজোরে ব্রেক চাপে, গাড়িটা সামান্য পিছে ঘষতে গিয়ে রাস্তার একপাশে থেমে যায়। এসিভি থেকে 3 জন হুডি পরা লোক লাঠি সোটা আর রড হাতে নেমে আসে। ম্যাডাম, গাড়ি থেকে নামেন, বেশি চালাকি করতে গেলে কিন্তু গাড়ি সুদ্ধা উড়াইয়ে দিমো। কে আপনারা? আমার কাছে যা টাকা আছে সব নিয়ে যান প্লিজ, আমার কোনো ক্ষতি করবেন না। টাকা তো নিবই, সাথে আপনারও একটু আমাদের সাথে যাইতে হইব। বড়লোকের বেডি রেনিয়া গেলে মোটা অঙ্কের মুক্তিপণ পাওয়া যাইব। লোকটা গাড়ির জানালার কাঁচ ভাঙার জন্য রড উঁচিয়ে ধরে। জুনাইরা ভয়ে চোখ বন্ধ করে সিটের সাথে মিশে যায়। ঠিক তখনই একটা তীব্র মোটর বাইকের গর্জন শোনা যায়। একটা কালো পালসার বাইক এসে সজোরে প্রথম লোকটার ওপর তুলে দেয় নোমান। লোকটা ছিটকে রাস্তায় গিয়ে পড়ে। নোমান বাইক থেকে নেমে নিজের হেলমেটটা হাতে নেয়। কারো গায়ে হাত দেওয়ার আগে একটু ভেবে নেওয়া ভালো।
কিরে হিরো সাজতে হইছিস? ধর রে। দ্বিতীয় লোকটা নোমানের দিকে রড নিয়ে তেড়ে আসে। নোমান খুব সাবধানে মাথা নিচু করে রডের আঘাত এড়িয়ে যায় এবং হাতের হেলমেট দিয়ে সজোরে লোকটার চোয়ালে আঘাত করে। লোকটা ব্যথায় চিৎকার করে মাটিতে বসে পড়ে। তৃতীয় লোকটা নোমানকে পেছন থেকে চাপটে ধরার চেষ্টা করতেই নোমান তার হাতের কনুই দিয়ে লোকটার পেটে সজোরে আঘাত করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। তোমাদের বসকে গিয়ে বলো নোমানের জিনিসে হাত দিলে তার হাত আর আস্ত থাকবে না। বকাটেরা নোমানের এমন মারমুখী রূপ দেখে ভয় পেয়ে যায়। তারা আহত সঙ্গীদের নিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেয়। নোমান ধীর পায়ে জুনাইরার গাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। জুনাইরা দরজার লক খুলে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসে। তার চোখে মুখে চরম আতঙ্ক। সে কিছু না ভেবেই নোমানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নোমান, ওরা আমাকে মেরে ফেলতো, আমি খুব ভয় পেয়েছিলাম। নোমান প্রথমে একটু থতমত খেয়ে যায়। তারপর সে খুব আলতো করে জুনাইরার পিঠে হাত রাখে। তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করে, যা সে কখনো অনুভব করেনি। শান্ত হন জনি, আমি আছি তো, আপনার কিচ্ছু হয়নি। আপনি কিভাবে জানলেন আমি এখানে? আপনি কি আমার পিছনে ছিলেন? আমি বরানি থেকে মিরপুর ফিরছিলাম। এ রাস্তায় আপনার গাড়িটা দেখে চিনে ফেললাম। বালি হলো যে সময় মতো আসতে পেরেছি। ধন্যবাদ। আপনি না থাকলে আজ। ধন্যবাদ দিতে হবে না। আপনি ড্রাইভ করতে পারবেন তো, নাকি আমি ড্রাইভ করব? আমার হাত এখনো কাঁপছে, প্লিজ আপনি ড্রাইভ করুন। ঠিক আছে, ব্যাগটা এখানে থাক, কাল সকালে তোকে পাঠিয়ে দিয়ে নিয়ে যাব। নোমান ড্রাইভ করতে শুরু করে। জুনাইরা পাশের সিটে বসে শান্ত চোখে নোমানের দিকে তাকায়। বিপদের এই মুহূর্তে নোমানের সাহসী রূপটা তার মনের সব রাগ আর অহংকারকে এক নিমেষেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এদিকে রাত 12টার দিকে গুলশানের চৌধুরী ভিলার দোতলার স্টাডি রুমে একটা টেবিল ল্যাম্প জ্বলছে। মিস্টার চৌধুরী কানে ফোন নিয়ে ঘরের ভেতর পায়চারি করছেন। তার চোখে মুখে কোনো অসুস্থতার বা স্ট্রোকের ছাপ নেই। তিনি বেশ স্বাভাবিক গলায় কথা বলছেন। হ্যাঁ, কাজটা হয়ে গেছে। মেয়েটার সাথে বিয়ে দিয়ে নোমানকে একদম বোকা বানিয়ে রেখেছি। ও এখন আমাদের হাতের মুঠোয়। ফোনের ওপাশ থেকে কোনো একটা কথা শুনে মিস্টার চৌধুরী জোরে হেসে ওঠেন। আরে ও তো একটা বোকা ছোকরা। ও আর কখনোই সত্যটা জানতে পারবে না যে ওর বাবার চৌধুরী গ্রুপের আসল শেয়ারগুলো কার নামে আছে। ও আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এখন আইনি লড়াই করলেও ও হারবে। ঠিক তখনই স্টাডি রুমের দরজার আড়াল থেকে মিসেস চৌধুরী সব কথা শুনে ফেলেন। তার হাত থেকে পানির গ্লাসটা ফ্লোরে পড়ে সশব্দে ভেঙে যায়। মিস্টার চৌধুরী চমকে দরজার দিকে তাকান। রবিনা, তুমি এখানে? তুমি তুমি এসব কি বলছো? তুমি নোমানের সাথে এত বড় প্রতারণা করলে? মেয়েটার জীবন নিয়ে তুমি এই নোংরা খেলা খেললে? চুপ করো রবিনা, তুমি ঘরের ভেতরে যাও। আমি যা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। ভালো? অন্যের সম্পত্তি চুরি করে নিজের মেয়েকে বলির পাঠা বানিয়ে তুমি ভালো করতে চাও? নোমান যদি কোনোদিন এই সত্য জানতে পারে, ও আমাদের ধ্বংস করে দেবে। ও জানবে না, আর জানলেও ও এখন কিছু করতে পারবে না। ও এখন জনিকে ভালোবাসে। মিসেস চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তার স্বামী লোভের আগুনে অন্ধ হয়ে গেছেন, আর এই আগুন একদিন তাদের পুরো পরিবারকে পুড়িয়ে ছারখার করে দেবে। অন্যদিকে রাত 2টোর দিকে মিরপুরের বাড়ির সব আলো নিভে গেছে। জুনাইরা ঘরে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার ফোনের চার্জারটা খুঁজে পাচ্ছিল না। সে নোমানের পড়ার টেবিলের ড্রয়ারটা খোলে। ড্রয়ারের একদম নিচে একটা পুরনো ডায়েরি আর কিছু আইনি কাগজ পড়ে থাকতে দেখে সে কৌতূহলী হয়ে ওগুলো হাতে নেয়। ঘর থেকে বের হয়ে সে ছাদের চাঁদের আলোয় কাগজগুলো পড়তে শুরু করে। চৌধুরী গ্রুপের আসল পার্টনারশিপ ডিড 27 বছর আগে। জুনাইরা পাতাগুলো উল্টাতে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে নোমানের বাবার নাম, আহমেদ চৌধুরী। 27 বছর আগে মিস্টার চৌধুরী কিভাবে সই জাল করে আহমেদ চৌধুরীর সব শেয়ার নিজের নামে লিখে নিয়েছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেখানে দেওয়া আছে। তার মানে
নোমান এই কোম্পানির আসল মালিক, আমার ড্যাড একজন চোর, আর নোমান। জুনাইরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ছাদের দরজার কাছে একটা ছায়া এসে দাঁড়ায়। জুনাইরা চমকে পিছনে তাকায়। চাঁদের আলোয় নোমানের ঠোঁটে একটা শীতল আর রহস্যময় হাসি ফুটে উঠেছে। সবটা পড়িয়ে ফেললেন তাহলে? নোমান, এই কাগজগুলো, এগুলো কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আপনার চোর বাবা আমার বাবার সম্পত্তি চুরি করে আজ বড় ব্যবসায়ী এসেছেন, আর আমি এত বছর ধরে ওনার সামনে একজন সাধারণ এমপ্লয়ি সেজে ওনার প্রথম দেখার অপেক্ষা করছিলাম। তাহলে আমাকে বিয়ে করাটা? ওটা আমার মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় চাল ছিল। আপনার বাবা আমাকে ফাঁসাতে চেয়েছিলেন, আর আমি নিজেই ওনার ফাঁদে পা দিয়ে ওনার পুরো সাম্রাজ্য নিজের নামে করার আইনি চাবিটা পেয়ে গেলাম। আপনি আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেননি? নোমান ধীরে ধীরে জুনাইরার দিকে এগিয়ে আসে। তার চোখের দৃষ্টিতে কোনো দয়া বা ভালোবাসা নেই, আছে শুধু এক গভীর প্রতিশোধের নেশা। স্বাগত মিস জুনাইরা আমার সাম্রাজ্যে। জুনাইরার হাত থেকে ডায়েরি আর কাগজগুলো মাটিতে পড়ে যায়। চাঁদের আবছা আলোয় নোমানের এই রূপ দেখে তার শরীরটা অপার্থিব এক ভয়ে শিউরে ওঠে। তার মানে আপনি আমাকে এক বিন্দুও ভালোবাসেননি? হাইওয়েতে আমাকে বাঁচানো, রাতে আমাকে বাতাস করা, সব নাটক ছিল। আমি আপনাকে ভালোবাসার জন্য বিয়ে করিনি মিস জুনাইরা। আমি আমার বাবার সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য বিয়ে করেছি, আর রাতে আপনাকে বাঁচানোটা আমার মানবিক দায়িত্ব ছিল, নাটক নয়। মানবিক দায়িত্ব? যে মানুষটা একটা মেয়ের জীবন নিয়ে এমন একটা প্রতিশোধের ছক কষতে পারে, তার মুখে মানবিকতার কথা মানায় না নোমান। আমার বাবা যদি অপরাধী হয়েও থাকে, আমার কি দোষ ছিল? আপনার কোনো দোষ ছিল না, কিন্তু আপনি তো সেই বাবারই অহংকারে মাটিতে পা ফেলতেন না। আপনার বাবার পাপের প্রায়শ্চিত্ত তো কাউকে না কাউকে করতেই হতো। হ্যাঁ, আমার অহংকার ছিল, কারণ আমি জানতাম না আমার পায়ের তলার মাটিটা অন্যের সম্পত্তি চুরি করে বানানো। আপনি আমাকে সব বলতে পারতেন নোমান, আমি নিজেই আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দিতাম। এইভাবে আমাকে মিথ্যে বিয়ের বাঁধনে জড়ানোর কোনো দরকার ছিল না। জুনাইরার গলার স্বর কান্নায় ভেঙে আসে। নোমান তার চোখের দিকে তাকিয়ে হঠাৎ ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করে। প্রতিশোধের এই চূড়ান্ত মুহূর্তে তার যে আনন্দ হওয়ার কথা ছিল, সেটা সে কোথাও খুঁজে পাচ্ছে না। সত্যিটা জানলে আপনি আমাকে আপনার বাবার বিরুদ্ধে সাহায্য করতেন। এটা কোনো গল্পের বই নয় জুনাইরা, আমি কোনো রিস্ক নিতে চাইনি। আপনি আমাকে চিনতেই পারেননি নোমান, আপনি শুধু আমার বাহিরের অহংকারটা দেখেছেন। যাই হোক, আপনি আপনার সম্পত্তি পেয়েছেন, আমি আর আপনার পথের কাটা হয়ে থাকবো না। আমি কাল সকালে এই বাড়ি থেকে চলে যাব। জুনাইরা ফ্লোর থেকে কাগজগুলো কুড়িয়ে নোমানের হাতে গুজে দিয়ে হনহন করে ছাদ থেকে নিচে নেমে যায়। নোমান কাগজগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাতের অন্ধকার কেটে গিয়ে একসময় ভোরের আলো ফোটে। সকাল 9টার দিকে মিরপুরের বাড়ির বসার ঘরে অদ্ভুত এক নীরবতা। আয়েশা বেগম রান্নাঘরে ব্যস্ত, আর জুনাইরা নিজের বিশাল লাগেজটা গুছিয়ে ড্রয়িং রুমে এনে রেখেছে। নোমান নিজের ঘর থেকে বেরিয়ে লাগেজটা দেখে থমকে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন আপনি? আমার বাবার বাড়িতে। আপনার তো এখন আর আমাকে কোনো দরকার নেই। আমি আপনাকে যেতে বলিনি, আর আপনি এখন আমার লিগ্যাল স্ত্রী, চাইলে এভাবে চলে যেতে পারেন না। লিগ্যাল স্ত্রী? যে সম্পর্কের ভিত্তি একটা মিথ্যা আর প্রতারণা, সেটাকে আপনি সম্পর্ক বললেন? আমি আপনার এই প্রতিশোধের খেলায় আর পুতুল হয়ে থাকতে চাই না। আপনি পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করুন জনি। আমি যা করেছি। আপনি আমাকে জুনি বলে ডাকবেন না। আমার বাবা আমার কাছে অপরাধী হতে পারে, কিন্তু আপনি আমার কাছে তার চেয়েও বেশি অপরাধী। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন। ঠিক তখন আয়েশা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। তিনি জুনাইরার লাগেজ দেখে অবাক হয়ে যান। কি ব্যাপার মা, তুমি ব্যাগ গুছিয়েছো কেন? এই সকালে কোথায় যাচ্ছ? আন্টি, আমাকে ক্ষমা করবেন, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি আমার বাবার কাছে ফিরে যাচ্ছি। কিন্তু কাল তো সব ঠিকই ছিল। নোমান, তুই কি ওকে কিছু বলেছিস? তোদের মাঝে কি হয়েছে? মা, তুমি একটু ভেতরে যাও, আমি ওর সাথে কথা বলছি। আমি ভেতরে যাব মানে? মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর তুই আমাকে ভেতরে যেতে বলছিস? জুনিমা, তুমি ব্যাগ রাখো। ও কিছু বললে আমাকে বলো, আমি ওর কান মুছড়ে দেব। না আন্টি, ওনার কোনো দোষ নেই, দোষ সব আমার।
আর আমার ভাগ্যে আপনার অনেক ভালো মানুষ, কিন্তু আমার জায়গা এখানে নয়। জুনাইরা আয়েশা বেগমকে সালাম করে দরজার দিকে এগোতে নেয়। নোমান দ্রুত গিয়ে দরজার সামনে দাঁড়ায়। তার চোখে মুখে একটা অস্থিরতা কাজ করছে। আপনি কোথাও যাচ্ছেন না জনি? অন্তত আমার কথাগুলো না শুনে তো নই। আমার আর কিচ্ছু শোনার বাকি নেই নোমান, রাস্তা ছাড়ুন। না, আমি ছাড়ব না। আপনি কাল রাতে আমাকে প্রশ্ন করেছিলেন না আমি আপনাকে ভালোবাসিছি কিনা? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। প্রতিশোধ নিতে এসে আমি নিজেই আপনার ওই নিষ্পাপ চোখের প্রেমে পড়ে গেছি। নোমানের কথা শুনে জুনাইরা থমকে যায়। তার কান্নারত চোখ দুটো অবাক হয়ে নোমানের দিকে তাকিয়ে থাকে। আয়েশা বেগমও চুপচাপ দাঁড়িয়ে ছেলের কথা শুনছেন। আপনি আবার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? না জনি, আমি কাল সারা রাত ঘুমাতে পারিনি। আমি ভেবেছিলাম সব সত্যি জানার পর আমার খুব আনন্দ হবে, কিন্তু আপনাকে কাঁদতে দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেছে। আমার বাবার সাম্রাজ্য আমার কাছে এখন আর আপনার চোখের জলের চেয়ে বেশি দামি মনে হচ্ছে না। আপনি মিথ্যে বলেছেন। আপনি শুধু চাইছেন আমি যেন বাবার কাছে গিয়ে সব বলে না দেই। আপনি আপনার বাবাকে সব বলতে পারেন, আমি কোনো আইনি পদক্ষেপ নেব না। আমি সব কাগজ পুড়িয়ে ফেলবো, কিন্তু আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি সত্যি আপনাকে ভালোবাসি। নোমানের গলার স্বরে এমন এক আকুতি ছিল যা জুনাইরার জমে থাকা সব অভিমানকে একটু একটু করে গলাতে শুরু করে। সে ব্যাগটা হাত থেকে ছেড়ে দিয়ে নোমানের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে। নোমান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়েশা বেগম চোখ মুছে নীরবে নিজের ঘরে চলে যান। দুপুরের দিকে ধানমন্ডির একটি নিরিবিলি রেস্তোরাঁয় নোমান আর জুনাইরা গিয়ে মুখোমুখি বসে আছে। সকালের সেই কান্নাকাটির পর দুজনের মনই বেশ শান্ত। জুনাইরার চোখের কোল এখনো কিছুটা লাল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ড্যাড এত বড় একটা অপরাধ করতে পারে। আপনার বাবার সব কিছু ড্যাড নিজের নামে লিখে নিয়েছিল। কাগজপত্রে তো সেটাই প্রমাণ হয় জনি। 27 বছর আগে আমার বাবার ব্রেন স্ট্রোক করে মারা যাওয়ার পরপরই মিস্টার চৌধুরী পুরো কোম্পানির মালিক হয়ে যান। কিন্তু ড্যাড আপনাকে কেন এই কোম্পানিতে চাকরি দিল? কেনই বা আমাকে আপনার সাথে বিয়ে দিল? অপরাধীরা তো সাধারণ ভিকটিমদের দূরে সরিয়ে রাখে। সেটাই আমার কাছে সবচেয়ে বড় রহস্য। আমি ভেবেছিলাম উনি আমাকে হাতের মুঠোয় রাখার জন্য বিয়ে দিয়েছেন, কিন্তু গতকাল ওনার ফেক হার্ট অ্যাটাকের রিপোর্ট পাওয়ার পর থেকে আমার হিসেব মিলছে না। ফ্যাক হার্ট অ্যাটাক মানে ড্যাড অসুস্থ ছিলেন না? না, উনি ইনজেকশন দিয়ে হার্ট অ্যাটাকের লক্ষণ তৈরি করেছিলেন যাতে আমি ইমোশনাল হয়ে ওই মুহূর্তে আপনাকে বিয়ে করতে রাজি হই, কিন্তু এর পেছনে আসল কারণটা আমি বুঝতে পারছি না। আমাদের এখন কি করা উচিত নোমান? আমি সত্যের পক্ষে। ড্যাড যদি সত্যি আপনার বাবার সাথে অন্যায় করে থাকে, আমি ড্যাডের বিপক্ষে গিয়ে আপনার অধিকার ফিরিয়ে দেব। তার আগে আমাদের আসল সত্যটা জানতে হবে। মিস্টার চৌধুরী এখন কোথায় আছেন? ড্যাড তো হাসপাতাল থেকে রিলিজ দিয়ে গুলশানের বাড়িতে ফিরেছেন। ডাক্তার বলেছে ওনার একদম রেস্ট দরকার। চলুন, আজ সব লুকোচুরি শেষ হবে। আমরা সরাসরি ওনার কাছে গিয়ে সব জানতে চাইব। বিকেল 4টার দিকে নোমান আর জুনাইরা গুলশানের চৌধুরী ভিলাতে পৌঁছয়। বাড়ির পরিবেশ একদম শান্ত। তারা সোজা দোতলায় মিস্টার চৌধুরীর স্টাডি রুমের দিকে এগোয়। দরজা খোলাই ছিল। ভেতরে মিস্টার চৌধুরী তার ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন। তাদের দুজনকে একসাথে দেখে তিনি মৃদু হাসেন। আয় বাবা নোমান, ভেতরে আয়। জুনি, তুই তো একদম শুকিয়ে গেছিস রে মা। আয় বস তোরা। ড্যাড তুমি কেমন আছো এখন? তোমার বুকে কি আর ব্যথা করছে? আমি একদম ঠিক আছি মা। তোরা দুজন একসাথে এসেছিস, আমার আর কোনো ব্যথা নেই। স্যার, আপনার এই অভিনয়টা আবার বন্ধ করুন। আমি জানি আপনি কাল কোনো হার্ট অ্যাটাক করেননি। ডক্টর আনিস আপনাকে কৃত্রিমভাবে অসুস্থ করেছিলেন। মিস্টার চৌধুরী বিন্দুমাত্র অবাক হলেন না। তিনি খুব শান্তভাবে বইটা টেবিলের উপর রাখলেন। আমি জানতাম তুই ঠিকই রিপোর্টটা বের করে ফেলবি। তুই তোর বাবার মতোই তীক্ষ্ণ বুদ্ধির। আমার বাবার কথা আপনার মুখে মানে না মিস্টার চৌধুরী। যে বন্ধুর বুকে আপনি চুরি মেরেছেন তার ছেলের সামনে বসে এত শান্তভাবে কথা বলছেন কিভাবে? ড্যাড নোমান কি বলছে এসব? তুমি কি সত্যি ওনার বাবার সাথে চিট করেছো? এই কোম্পানির আসল মালিক কি নোমানের বাবা? জুনিমা, তুই শান্ত হ। নোমান, তুই মনে হয় কাল রাতের ওই পুরনো পার্টনারশিপ ডিলের কাগজগুলো পেয়ে গেছিস, তাই না? হ্যাঁ, পেয়েছি। আপনি আমার বাবার সই জাল করে 27 বছর আগে পুরো কোম্পানি নিজের নামে করেছিলেন।
আমার বাবাকে স্ট্রোক করে মারা যেতে বাধ্য করেছিলেন। মিস্টার চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ান। তিনি ধীর পায়ে তার আলমারির কাছে গিয়ে একটা গোপন ড্রয়ার খোলেন। ভেতর থেকে একটা খুব পুরনো লাল কাপড়ে মোড়ানো ডায়েরি বের করে নোমানের দিকে এগিয়ে দেন। এই ডায়েরিতে তোর বাবার নোমান। 27 বছর ধরে আমি এটা নিজের প্রাণের চেয়েও সযত্নে লুকিয়ে রেখেছি। এটা বললে তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আপনি আবার নতুন কোনো ফাঁদ পাচ্ছেন না তো? ফাঁদ পাতার হলে আমি তোকে আমার এত বড় সাম্রাজ্যে ডেকে আনতাম না। আমার একমাত্র মেয়েকে তোর হাতে তুলে দিতাম না। তুই ডায়েরিটা খুলে দেখ বাবা। নোমান সন্দিহান ভাবে ডায়েরিটা হাতে নেয়। পুরনো পাতার গন্ধ নাকে আসে। সে প্রথম পাতাটা খোলে। সেখানে তার বাবার হাতের লেখায় স্পষ্ট কিছু কথা লেখা আছে। নোমান পড়তে শুরু করে আর তার চোখ ক্রমশ বড় হতে থাকে। এটা এটা কিভাবে সম্ভব? বাবা তো নিজে লিখেছেন যে উনি আন্ডারওয়ার্ল্ডের কাছে বিশাল ঋণে জড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ নোমান, 27 বছর আগে তোর বাবা না বুঝে একটা মাফিয়া চক্রের সাথে বেআইনি ব্যবসায় টাকা ইনভেস্ট করেছিল। সেই ব্যবসায় চরম লস হয়। মাফিয়ারা কোম্পানির সব দখল নেয়ার জন্য তোর বাবাকে খুঁজছিল। হে আল্লাহ, তারপর কি হলো ড্যাড? তোর বাবা একদিন মাঝরাতে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে সব স্বীকার করে। আমাকে বলে, চৌধুরী আমার তো জীবন শেষ, তুই আমার ছেলে আর স্ত্রীকে বাঁচা। আমি তখন বাধ্য হয়ে তোর বাবার সই জাল করে রাতারাতি কোম্পানির পুরো মালিকানা আমার নামে ট্রান্সফার করে নেই, যাতে মাফিয়ারা কোম্পানির লিগ্যাল কোনো দখল না নিতে পারে। আর বাবার মৃত্যু? মাফিয়ারা যখন জানতে পারে কোম্পানির মালিকানা বদলে গেছে, তখন তারা তোর বাবাকে ভয় দেখায়। সেই রাতেই অতিরিক্ত টেনশনে তোর বাবার ব্রেন স্ট্রোক হয় এবং তিনি মারা যান। আমি ইচ্ছে করলেই পুরো সম্পত্তি আত্মসাৎ করতে পারতাম, কিন্তু আমি সেদিন তোর বাবার কবরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম, এই কোম্পানি আমি তোর জন্যই বড় করব। নোমানের হাত থেকে ডায়েরিটা খসে পড়ে। তার দু চোখ বেয়ে জলের ধারা নামছে। সে এত বছর ধরে যাকে নিজের বাবার খুনি আর প্রতারক ভেবে এসেছে, সেই মানুষটা আসলে তাদের বাঁচানোর জন্য নিজের ঘাড়ে সব দায় নিয়েছিলেন। আপনি আপনি আমাকে এসব আগে বলেননি কেন? আমি তো আপনাকে সারা জীবন ভিলেন ভেবে এসেছি। কারণ আমি চাইনি তুই তোর বাবাকে ঘৃণা করিস। তুই যখন বড় হয়ে কোম্পানিতে জয়েন করলি, আমি দেখলাম তোর মধ্যে তোর বাবার সেই জেদ আর সততা দুটোই আছে। কিন্তু জায়েদ আর বোর্ডের কিছু লোক আমাকে সরিয়ে কোম্পানি দখল করার প্ল্যান করছিল। আর সেজন্যই তুমি হার্ট অ্যাটাকের নাটক করে নোমানের সাথে আমার বিয়ে দিলে? হ্যাঁ মা, জায়েদ জানতো নোমান বাইরের ছেলে, তাই ওকে সরানোর প্ল্যান করেছিল। কিন্তু জুনি আমার লিগেল ওয়ারিশ। তোদের বিয়েটা না হলে আমি লিগেলি নোমানকে এই কোম্পানির ইমার্জেন্সি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারতাম না। আমি চেয়েছিলাম আমার বন্ধু রামানত আমি লিগেলি তার ছেলের হাতেই তুলে দিতে। নোমান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা মিস্টার চৌধুরীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি না জেনে আপনাকে অনেক ভুল বুঝেছি। আপনার মতো মহান মানুষ এই পৃথিবীতে হয় না। মিস্টার চৌধুরী হেসে নোমানকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেন। জুনাইরাও দৌড়ে গিয়ে তার বাবাকে আর নোমানকে একসাথে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ঘরের দরজায় দাঁড়িয়ে মিসেস চৌধুরীও চোখে আঁচল চাপেন। 27 বছরের জমানো এক বিশাল অভিমান আর ভুল বোঝাবুঝির পাহাড় আর চোখের জলে ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। 3 মাস পর ঢাকার হাতির ঝিলের শান্ত লেকের পাশে সন্ধ্যার বাতাস বেশ মনোরম। আকাশের গধূলির রং লেকের পানিতে পড়ে ঝিকমিক করছে। নোমান তার সেই পুরনো পালসার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে জুনাইরা। এখন আর তার পরনে সেই অহংকারী শিফন ড্রেস নেই। সে পরেছে একটা সাধারণ সুতির শাড়ি, আর নোমানের হাতের সেই আংটিটা তার আঙ্গুলে জ্বলজ্বল করছে। আচ্ছা নোমান, একটা কথা বলুন তো, আপনি এখন চৌধুরী গ্রুপের এমডি, এত বড় সাম্রাজ্যের মালিক, আপনি কি এখনো ওই পুরনো বাইকটাই চালাবেন? কেন? বাইকের সমস্যা কি? এই বাইকটার জন্যই তো হাইওয়েতে আমি আমার জীবনের সবচেয়ে দামি রত্নটাকে বাঁচাতে পেরেছিলাম। ও আচ্ছা, তা আমাকে আপনার দামি রত্ন মনে হয়? কয়েক মাস আগে তো আমাকে অহংকারী রোবট বলতেন। তখন তো জানতাম না যে রোবটের ভিতরে এত সুন্দর আর নরম একটা মন আছে, যে মনটা শুধু একটু ভালোবাসার কাঙ্গাল।
জুনাইরা হাসতে হাসতে নোমানের বুকে হালকা একটা কিল মারে। নোমান জুনাইরার হাতটা শক্ত করে ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। আপনি কিন্তু খুব পাজি হয়েছেন। ড্যাডের সামনে কেমন ভালো মানুষ সেজে থাকে, আর আমাকে একা পেলে। একা পেলে কি করি? আমি তো আমার লিগ্যাল স্ত্রীর সাথে রোমান্স করি, এতে তো কোনো পাপ নেই। পাপ নেই, কিন্তু আমার হার্টবিট যে বেড়ে যায়, সেটার কি হবে? সেটার দায়িত্বও আমার। সারা জীবনে হার্টবিট ভালো রাখার কন্ট্রাক্ট আমি সাইন করে নিয়েছি। নোমান আলতো করে জুনাইরার কপালে একটা চুমু এঁকে দেয়। জুনাইরা চোখ বন্ধ করে নোমানের প্রশস্ত বুকে মাথা রাখে। হাতির ঝিলের ঝলমলে আলো, মৃদুমন্দ বাতাস আর দুজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসার মধ্য দিয়ে তাদের জীবনের সব পূর্ণতা যেন এক ফ্রেমে ধরা পড়ে। অহংকারের দেওয়াল ভেঙে গিয়ে সেখানে তৈরি হয় এক অবিচ্ছেদ্য বিশ্বাসের প্রাসাদ।